আসসালামু আলাইকুম। যারা লাইভে জয়েন করেছো আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি। আমাকে একটু জানাবা কমেন্টে যে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। যারা লাইভে জয়েন করেছো আমাকে একটু জানাবা যে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ক্লিয়ার, খুব ভালো। তোমাদের এই ক্লাসটা হয়েছিল সেপ্টেম্বর মাসের 3 তারিখ। ক্লাসটা এখনো গ্রুপে আছে। টপিক লিস্ট থেকে তুমি নিউটনিয়ান বলবিদ্যা সার্চ করে তুমি ইজিলি ক্লাসটা পাবা, আগে যে ক্লাসটা হয়েছিল। আর যেহেতু জনি ভাইয়া যখন এইচএসসি পরীক্ষা বন্ধের ঘোষণা আসলো, এরপরে ভাইয়া একটা তোমাদের জন্য ঘোষণা দিলেন যে যারা এতদিন এইচএসসি পড়া সিরিয়াসলি পড়তে গিয়ে অ্যাডমিশনের পড়াতে একটু তোমার কমতি ছিল বা একটু হয়তো লেটে শুরু করছো পড়া, তাদের হেল্পের জন্য অক্টোবরের 7 তারিখের আগ থেকে যত ক্লাস মেডিকোতে হয়েছে তোমাদের গ্রুপে, সেই ক্লাসগুলা একটা প্যারালাল রুটিনে তোমাদের রেগুলার ক্লাসের পাশাপাশি চলবে। তারই ধারাবাহিকতা আজকাল আমাদের এই ক্লাস। এবং তোমাদের ওই সময়ে আমি যেই বই ব্যবহার করে ক্লাস করাইছিলাম সেই বইটা ছিল 2019 এডিশনের বই, কারণ তখনও 2020 এডিশনের তোমার বই ছিল না আর কি, বাজারে ছিল না। আজকে কিন্তু আমরা 2020 এডিশনের বই ব্যবহার করে ক্লাসটা করাবো। এবং তোমার ক্লাসে যখন আমি তোমাকে যে পিডিএফটা দেখে পড়াবো, পিডিএফটা আমি ক্লাস শেষে অবশ্যই আপলোড করে দিব। এটা প্রথম কথা। এবং এর আগেও তোমাদের যে ক্লাসটা হয়েছিল, তোমরা জানো যে প্রত্যেক ক্লাসের পরে আমি একটা হ্যান্ড নোট আপলোড করে দিই, যেন তোমার ক্লাসে যেন লিখতে গিয়ে সময় নষ্ট না হয়। হ্যাঁ, তো হ্যান্ড নোট অলরেডি কিন্তু আপলোড করা আছে রেগুলার ক্লাসের জন্য। যেহেতু আমাদের বইয়ে কিছু তথ্য বাড়ছে, তার মানে হ্যান্ড নোটে কিছু তথ্য বাড়বে। তো একটা আপডেটেড হ্যান্ড নোট আমি ক্লাস শেষে আপলোড করে দিব। তার মানে আগে ক্লাসের মতো আজকেও কিন্তু সেম কথা, যে আমরা ক্লাসে ওই তোমার বইয়ের পাতা খুঁজতে গিয়ে আমরা টাইম নষ্ট করব না। আমরা ধরে নিব যে এই যে আমি তোমাকে যে পিডিএফটা দেখাচ্ছি, এই পিডিএফটাই আসলে তোমার আজকের বই। তুমি মোবাইল ফোনটা স্ক্রিনটাকে ল্যান্ডস্কেপ মোডে নিবা, যেভাবে সিনেমা দেখো ওইভাবে তুমি নিবা, নিয়ে তুমি ফোনের স্ক্রিনটাকে বই ভেবে পড়া শুরু করবা। যেহেতু আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যাদের এক একজনের এক এক এডিশনের বই, তার মানে পাতা নাম্বার আমার সাথে মিলবে না, এটা খুবই স্বাভাবিক। তুমি কত নাম্বার পাতা খুঁজতে গিয়ে বোঝার জিনিসটাই হারায় ফেলবা। এই জন্য ক্লাসে কোনো বই ক্লাসে আমার বইয়ের কত নাম্বার পেজ, আমার বইয়ের কত নাম্বার পেজ, এটা দাগ দেওয়ার দরকার নাই, ফোনের স্ক্রিনের দিকে ভালো করে তাকাবা। এমন আরেকটা যে ওই যারা লেখার মতো অবস্থায় আসো, লিখতে পারলে খুব ভালো, নোট করতে পারলে খুবই ভালো, লিখতে না পারলে কোনো সমস্যা নাই, যে কোনো জিনিস যা আমি ক্লাসে লিখে দিচ্ছি ক্লাস শেষে একবারে পেয়ে যাবা পিডিএফ এবং জেপিজি আকারে। তাহলে আসো আমরা আজকের পড়া স্টার্ট করি। কেমন? তো এখানে আমরা শুরু করবো বলের প্রকারভেদ দিয়ে। এটা আমাদের এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট টপিক, যে মৌলিক বলের যে প্রকারভেদ আছে সেখান থেকে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সবচেয়ে বেশি আসছে। তো এখানে আমরা অ্যাকচুয়ালি পড়বো কি 4টা বল আছে, প্রত্যেকটা বল কোনো না কোনো কণা থেকে আসছে, প্রত্যেকটা বল কোনো না কোনো কণা থেকে আসছে। কোন বল কোন কণা থেকে আসছে এইটা জানার জন্য আমাদের একটা ছন্দ আমরা পড়ছিলাম রেগুলার ক্লাসে, সেই ছন্দটা আমি তোমাদের আবার দিব। ছন্দটা কি নিয়েছিল শোনো, সেটা যে দেখো মহাকর্ষ বল আসছে থেকে গ্র্যাভিটন থেকে আসছে। তুমি দেখো আমি এখানে গ্র্যাভিটনটা হলুদ কালারে মার্ক করে রাখছি, কেমন? তারপরে তড়িৎ চুম্বকীয় বল থেকে আসছে, ফোটন থেকে, আমি এখানে ফোটন মার্ক করে রাখছি। প্রত্যেকটা বল কোনো না কোনো কণা থেকে আসছে, কোন বল কোন কণা থেকে আসছে এটা মনে রাখার জন্য আমরা রেগুলার ক্লাসে ছন্দ লিখছিলাম এটা। যারা রেগুলার ক্লাস করছো, রিভিশন দেওয়ার জন্য আবার আসছো, তারা অবশ্যই কমেন্টে ছন্দটা লিখবা, তাহলে তোমার একটু মনেও পড়বে, বাকিদের একটু হেল্পও হবে। আমরা ছন্দটা লিখছিলাম আলাদা আলাদা করে ম স দ, মসদ। হ্যাঁ, উপরের গোলা দিয়ে আমি বলের নাম বুঝাইছিলাম, উপরের গোলা দিয়ে বলের নাম, আর নিচের গোলা দিয়ে আমি তার তার কণার নাম বুঝাইছিলাম, যে কোন বল কোন কণা থেকে আসে। তুমি দেখবা মসদ বরাবর নিচে নিচে আমি লিখছি গ ম ন আলাদা আলাদা করে। উপরের এই মসদ দিয়ে কি বুঝাইছি দেখো, এই ম দিয়ে বুঝাইছি মহাকর্ষ বল, মহাকর্ষ বল। কেমন? এটা কোন কণা থেকে আসছে? এটা আসছে গ্র্যাভিটন থেকে, তাই না? তারপরে অনেকেই লিখতেছে, খুব চমৎকার, খুবই চমৎকার। ছ দিয়ে বুঝাইছি সবল নিউক্লিয় বল, এটা আসছে থেকে
এটা আসছে হচ্ছে মেসন থেকে। দ দিয়ে বুঝাইছিলাম দুর্বল নিউক্লিয় বল, এটা আসছে কোত্থেকে? এটা আসছে নিউট্রিনো থেকে, নিউট্রন না কিন্তু, নিউট্রিনো। কেমন? তো আমরা তাহলে পড়ছিলাম মসদ মানে গমন, তার সাথে পড়ছিলাম ত মানে ফোটন, তার সাথে পড়ছিলাম ত সমান সমান হচ্ছে ফোটন। তো ত দিয়ে কি? ত দিয়ে হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, এটা কোত্থেকে আসছে? এটা ফোটন থেকে আসছে। এখন তার মানে মসদ মানে গমন, ত মানে ফোটন, এটা পড়লে আমার কোন বল কোন কণা থেকে আসছে এটা পড়া হয়ে যাচ্ছে। এইখানে এসে আমি একটা প্রবলেম দেখাইছিলাম। প্রবলেমটা হচ্ছে যে, একটু বই ফেরত যাই। প্রবলেমটা হচ্ছে যে এই পাতাতে ইসাক স্যার যেই কণাগুলোর কথা বলছে, পরের পাতাতেই উনি সেটার সাথে অপোজ করছে, নিজেই অপোজ করছে। কেন? দেখো উনি লিখছে যে জেনে রাখো, দেখো জেনে রাখো লিখে একটা লাইন আছে, জেনে রাখো সবল নিউক্লিয় বলের কারণে প্রোটন নিউট্রন একত্রে আবদ্ধ হয়ে নিউক্লিয়াস গঠন করে। ফাইন, চমৎকার। এই বলের বাহক কণিকা হচ্ছে মেসন এবং গ্লুয়ন। মানে একটু আগে উনি নিজেই বলছে মেসন, এই মাত্র উনি আবার মেসন বাদ দিয়ে গ্লুয়ন বলে দিচ্ছে। আবার দুর্বল নিউক্লিয় বলের জন্য দেখো একটু আগে নিউট্রিনো কথাটা লিখছে, আবার নিচে লিখছে বোসন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ে এই বল সৃষ্টি হয়। আবার নিচে লিখছে দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা কণা ক্ষয় হয় এবং এই বলের বাহক কণিকা ডাব্লিউ এবং জেড বোসন। এই ব্যাপারগুলো আসলে কোত্থেকে আসছে? এই ব্যাপারগুলো আসছে ইসাক স্যারের, তোমাদের যদি মানে ইন্টারমিডিয়েটের পড়া যদি ভালো করে মনে থেকে থাকে, এই ব্যাপারগুলো আসছে ইসাক স্যারের সেকেন্ড পেপার বইতে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারে মৌলিক বলের যে বিবরণগুলো ওইটা আরো একবার আছে। হ্যাঁ, আরো একবার আছে। ওই বিবরণগুলো অ্যাকচুয়ালি ইসাক স্যার এই চ্যাপ্টারে একটু সামারি করে দিয়েছেন। তা আমরা জিনিসটার মানে একটু বুঝতে চাই। আমি তোমাকে আবার একটু হোয়াইট বোর্ডে নিয়ে যাই। কেন বললো যে নিউট্রিনো আছে তো বিটা কণা কেন, আবার মেসন আছে তো গ্লুয়ন কেন আসছে? শোনো, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল হচ্ছে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল বল, সবচেয়ে স্ট্রং ফোর্স। এটা এতটাই স্ট্রং, এটার কাজ কি? এটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে তোমার যে প্রোটন আর নিউট্রন থাকে তাদেরকে আটকায় ধরে রাখার জন্য সবল নিউক্লিয় বলটা কাজে লাগে। মানে এটা নিউক্লিয়াসের ভেতরে কাজ করে, এটা প্রোটন আর নিউট্রনকে একসাথে আটকায় ধরে রাখে। তুমি চিন্তা করো এই প্রোটন আর নিউট্রন কখন নিউক্লিয়াস ছেড়ে বাইরে বেরোয় আসে? যখন নিউক্লিয়াস ভাঙে। যখন নিউক্লিয়াস ভাঙে তখন এরা নিউক্লিয়াস ছেড়ে বাইরে বেরোয় আসে। নিউক্লিয়াস যখন ভাঙে তখন আমরা বলি না নিউক্লিয় বিক্রিয়া হয়, বলি কিনা? এবং আমরা জানি নিউক্লিয় বিক্রিয়া দুই ধরনের, একটা ফিশন একটা ফিউশন। তুমি জানো ফিশন আর ফিউশন যখন হয় তখন কি ভয়ানক পরিমাণ এনার্জি রিলিজ হয়। সূর্যের মধ্যে ফিউশন চলতেছে, অ্যাটম বোমা যদি কোনো জায়গায় ফোটে তখন ফিশন প্রক্রিয়া হয়, আমরা পড়ছি এগুলো কলেজে, আমরা জানি। তার মানে তুমি চিন্তা করো যে নিউক্লিয়াস ভাঙলে এত হিউজ পরিমাণ এনার্জি বেরোয় আসতেছে, সেই নিউক্লিয়াসকে ধরে রাখার জন্য যে বলটা লাগবে সেই বলটা কত পাওয়ারফুল হবে? সবল নিউক্লিয় বল এক্সট্রিমলি পাওয়ারফুল, কিন্তু এটা কাজ করে নিউক্লিয়াসের ভেতরে। একটা ব্যাপার, সবল নিউক্লিয় বল যেহেতু ভেতরে দুইজনকে ধরে রাখতেছে, প্রোটন আর নিউট্রনকে ধরে রাখতেছে, তাহলে এই বলটা অবশ্যই একটা আকর্ষণধর্মী বল, এটা বলা যায়। তাহলে আমি কি বলতে পারি না এই বলটা দুনিয়ার সবচেয়ে স্ট্রং আঠা, যে আকর্ষণ করে সে আঠা, বলা যায়। তাহলে এই বলটা দুনিয়ার সবচেয়ে স্ট্রং আঠা, আঠা, তার মানে এই বলটা একটা আঠা বল। তাহলে এই বল যেই কণা থেকে আসবে, মানে মেসন থেকে, সেই কণা হচ্ছে একটা আঠা কণা, রাইট? আঠা কণা। তাহলে এই কণা অবশ্যই একটা জাতির সদস্য, আমরা প্রত্যেকেই কোনো না কোনো বংশে জন্মাইছি, রাইট? তাহলে এই মেসন কণা যে বংশের সদস্য, সেই বংশের নাম হবে আঠা জাতি। আঠা ইংরেজি হচ্ছে গ্লু, আমরা বলি সুপার গ্লু, খুবই ভয়ঙ্কর আঠা। এইখান থেকে নাম আসছে গ্লুয়ন। তার মানে মেসন হচ্ছে কণার নাম আর গ্লুয়ন হচ্ছে জাতির নাম। কথা বোঝা যাচ্ছে? মেসন হচ্ছে কণার নাম আর গ্লুয়ন হচ্ছে জাতির নাম। তার মানে যেহেতু বইতে দুটো পাশাপাশি আছে, কখনই অপশনে দুইটা একসাথে আসবে না। কণার নাম চাইলে মেসন, জাতির নাম চাইলে গ্লুয়ন। এখন এই ব্যাপারটা আমি তোমাদেরকে কিন্তু এই এই যে বলছি যে ক্লাসের শেষে হ্যান্ড নোট দিব, দেখো হ্যান্ড নোটের মধ্যে কিন্তু এই কথাগুলো আমি লিখে রাখছি, যে মসদ মানে গমন, ত মানে ফোটন, হ্যাঁ, তারপরে কণার নাম মেসন, জাতির নাম গ্লুয়ন, এই ব্যাপারগুলো আমি দিয়ে দিছি। দ্যাট মিনস তোমার এগুলা লিখার দরকার নাই। আরেকজন কম্পেনিয়ন বুকে খুঁজতে গেছে, কম্পেনিয়ন বুকে খোঁজারও দরকার নাই। সবকিছু কম্পেনিয়ন বুকে দিলে তো মেডিকো লাগতো না। মেডিকো কম্পেনিয়ন বুক পড়ছি, মেডিকেলে চান্স, তাই না? ক্লাসেরও তো দরকার আছে, ক্লাস নোটেরও দরকার আছে, তাই না? বলো। আচ্ছা, এইবার আমরা ওই যে তোমার হচ্ছে এই ব্যাপারটা ক্লিয়ার করলাম, এবার একটু দুর্বল নিউক্লিয় বলের ব্যাপারটা ক্লিয়ার করব। মাথায় রাখবা দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয়াসকে ভেঙে দেয়, এটা সবল নিউক্লিয় বলের অপোজিট। এটা কাজ হচ্ছে নিউক্লিয়াসকে ভাঙা। তুমি দেখো নিউক্লিয়াসের ভেতর কি থাকে?
প্রোটন থাকে আর কি থাকে, নিউট্রিনো থাকে, সরি নিউট্রন থাকে। একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন থাকে। মাথায় রাখবা যখন একটা নিউক্লিয়াস ভাঙে তখন অ্যাকচুয়ালি ভেতরে নিউট্রনটা ভাঙে। আমরা মনেও রাখবো এইভাবে, দেখো নিউক্লিয়াসের ভাঙন মানে নিউট্রনের ভাঙন, এভাবে মনে রাখবো। নিউক্লিয়াসের ভাঙন মানে নিউট্রনের ভাঙন। তো একটা জায়গাতে নিউট্রন যখন ভাঙে, নিউট্রনের চার্জ কি বলতো? নিউট্রনের চার্জ প্লাস, না নিউট্রনের চার্জ প্লাস নাকি মাইনাস নাকি জিরো? কি নিউট্রনের চার্জ হচ্ছে জিরো, যেহেতু তার নাম নিউট্রাল থেকে নিউট্রন আসছে আর কি, তো নিউট্রনের চার্জ হচ্ছে জিরো। নিউট্রন যখন ভাঙে তখন একটা প্রোটন তৈরি হয়, সাথে একটা ইলেকট্রন তৈরি হয়। এখন তুমি বুঝতেছো প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, তার মানে বিক্রিয়ার দুই পাশে চার্জের হিসাব কিন্তু মিলতেছে, মিলতেছে না বলো? এই পাশে প্লাস মাইনাস মিলে বাম পাশের জিরো হচ্ছে। তো সায়েন্টিস্টরা দেখলো যে চার্জের হিসাব মিলে কিন্তু ভরের হিসাব মিলে না। মানে দুই পাশে, এই পাশে নিউট্রনের যতটুকু ভর, এই পাশে প্রোটন এবং ইলেকট্রনকে মিলাইলে অতটুকু ভর পাওয়া যায় না, অতটুকু ভর পাওয়া যাচ্ছে না। তো বিজ্ঞানীরা বুঝলেন যে অবশ্যই অবশ্যই ডান পাশে এই দুইটার পাশাপাশি আরো একটা অদৃশ্য কণা বেরোচ্ছে, যেই কণাটার ভর যোগ করলে ভরের হিসাবটা মিলবে, এবং অবশ্যই অবশ্যই এই কণার চার্জ জিরো হইতে হবে, নাইলে তো প্লাস মাইনাসে জিরো মিলে তো আর জিরো হইলো না তখন, তাই না? তখন তো চার্জের হিসাবটা মিলবে না। তার মানে চার্জের হিসাব মেলানোর জন্য অবশ্যই এই এক্সট্রা যেটা, এটার মাথায় কি দিতে হবে? চার্জ জিরো দিতে হবে। তো বিজ্ঞানীরা ভাবলেন যে আমরা এটা নাম দিব। নাম দিব কিভাবে? দেখো এখানে নিউট্রন ভেঙে যেহেতু বাকি তিনটা তৈরি হয়েছে, তাহলে নিউট্রন হচ্ছে ফাদার, নিউট্রন হচ্ছে বাপ, বাকিগুলো হচ্ছে চাইল্ড। তাহলে দেখো নিউট্রন ভেঙে প্রথমে প্রোটন তৈরি হয়েছে, বাট বাপের মতো মিলে না, কারণ বাপের চার্জ জিরো আর পোলার চার্জ হচ্ছে পজিটিভ। তারপরে ইলেকট্রন তৈরি হয়েছে, তার চার্জও মিলে না, বাপের মতো চেহারার না। হ্যাঁ, এই যে নতুন যেটা এখানে আসলো, এইটার চার্জ জিরো, মানে বাপের মতো দেখতে। তাহলে এইটার নাম বাপের সাথে মিলায় দেওয়া হলো, এটার নাম কি দেওয়া হলো? নিউট্রিনো। নিউট্রিনো, নিউট্রনের বাচ্চা নিউট্রিনো না, নিউট্রন ভেঙে নিউট্রিনো হচ্ছে। তাইলে এইবার নিউট্রনের কথাটা তো বুঝলাম, বিটা কণা কই থেকে আসছে? বিটা কণার ব্যাপারে একটু বলি। আমরা পরমাণু মডেল এবং তেজস্ক্রিয়তার যে চ্যাপ্টারটা আছে আমাদের, বা গুণগত রসায়ন যেটা কেমিস্ট্রিতে আমরা পড়ে আসছি, সেখানে আমরা জানি, পড়ছি যে আলফা, বিটা এবং গামা এই তিনটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। এরা কখন বেরোয়? এরা একটা জায়গাতে, কোনো জায়গাতে তেজস্ক্রিয়তা হইলে সেখান থেকে বেরোয়। তিনটাও বেরোতে পারে, দুইটাও বেরোতে পারে, যে কোনো একটাও বেরোতে পারে। এই যে দেখো এখানে নিউক্লিয়াসটা যে ভাঙতেছে, এই ভাঙার সময় ইলেকট্রনটা বেরোচ্ছে, এবং তোমার মনে রাখার কথা, তুমি গুণগত রসায়নে পড়ছো, আলফা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা, বিটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণা, এবং বিটাকে না আমরা এইভাবে লিখছি অনেক সময় এইভাবে। তার মানে এই যে ইলেকট্রনটা যে বেরোচ্ছে, এই ইলেকট্রনটা কিন্তু একটা দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন, এবং এটাই কিন্তু বিটা। তার মানে যখন একটা নিউক্লিয়াস ভাঙে তখন নিউট্রিনো কণা তো রিলিজ হয়, সাথে কিন্তু বিটা কণাও রিলিজ হয়। তার মানে কি দাঁড়াইবে? যে কোনো একটা জায়গায় দুর্বল নিউক্লিয় বল যে আছে, এটা লক্ষণ কে কে দিবে? এটা লক্ষণ কিভাবে হবে? একটা জায়গায় নিউক্লিয়াস ভাঙবে, লক্ষণ হচ্ছে ভেতর থেকে যদি একটা বিটা কণা দৌড়ায় বেরোতে দেখি, বলবো ওই দেখ বিটা কণা দৌড়ায় যাচ্ছে, অবশ্যই তাইলে এখানে দুর্বল নিউক্লিয় বল আছে। অথবা কেউ যদি দেখে যে না ওই দেখ একটা নিউট্রিনো কণা হেঁটে হেঁটে যাচ্ছে, তখন সে বলবে আচ্ছা তাহলে নিশ্চয়ই এখানে আশেপাশে নিউক্লিয়াস ভাঙছে, নাইলে তো এটা হেঁটে হেঁটে বেরোতো না। তার মানে অবশ্যই এখানে একটা দুর্বল নিউক্লিয় বল আছে। তার মানে দুর্বল নিউক্লিয় বলের লক্ষণ এই দুইটা, একটা হচ্ছে বিটা কণা ক্ষয়, একটা হচ্ছে নিউট্রিনো কণার রিলিজ। তাহলে পরীক্ষায় যেটা আসবে আমরা সেটাই দিব। যদি বিটা কণা অপশনে থাকে, অপশনগুলো এরকম হবে আলফা, বিটা, গামা, ল্যামডা। যদি নিউট্রিনো থাকে, অপশন এরকম হবে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, নিউট্রিনো। কথা বোঝা যাচ্ছে? যেটা আসবে ওইটাই দিব। কথা হচ্ছে বোসন কথাটা কেন আসলো? বোসন কথাটা কেন আসলো? এটার সাথে আমাদের বাঙালিদের একটা বিশাল বড় গর্বের জায়গা আছে, বিশাল বড়। কিরকম? পুরা মহাবিশ্বে যতগুলা কণা বা যতগুলা পার্টিকেল এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে, তাদের বৈশিষ্ট্য অনুযায়ী, তাদের আচরণ অনুযায়ী তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফার্মিয়ন, একটা হচ্ছে ফার্মিয়ন, আরেকটা হচ্ছে বোসন কণা। মানে পুরা মহাবিশ্বের কণাগুলাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফার্মিয়ন কণা, একটা হচ্ছে বোসন কণা। তোমরা যখন পরমাণু মডেলের চ্যাপ্টারটা পড়বা তখন তোমরা এই নামটা শিখবা। এই ফার্মিয়ন নামটা আসছে বিজ্ঞানী ফার্মির কাছ থেকে, যিনি ফিশন প্রসেসের অ্যাকচুয়াল আবিষ্কর্তা, উনি আবিষ্কারটা শুরু করছিলেন, ফিশন প্রসেসের আবিষ্কার। আর বোসন নামটা আসছে আমাদের একজন বাঙালি বিজ্ঞানী সত্যেন বোসের নাম থেকে, সত্যেন বোস, বোস থেকে বোসন। তার মানে এই যে যে সমস্ত কণা সত্যেন বোসের নীতি মেনে চলে তাদেরকে আমরা বলি বোসন কণা। দ্যাট মিনস নিউট্রিনো হচ্ছে কণার নাম, আর বোসন হচ্ছে তার জাতির নাম। কথা বোঝা যাচ্ছে? নিউট্রিনো কণা অ্যাকচুয়ালি এমন ধরনের কণা যেটা আসলে বোসন জাতির সদস্য। তার মানে নিউট্রিনো কণাকে আমি বোসন কণাও বলতে পারি। এখন যদি তুমি একটা নিউট্রিনো কণার ভেতরে তুমি যদি ঢুকে দেখো,
নিউট্রিনো কণার ভেতরে তুমি যদি ঢুকে দেখো তখন তুমি দেখবা একটা নিউট্রিনো কণার ভেতরে তিনটা ছোট ছোট কণা আছে, একটা হচ্ছে ওমেগা মাইনাস, একটা হচ্ছে ওমেগা প্লাস, একটা হচ্ছে Z0। ভালো কথা, গ্রিক বর্ণমালায় বা ল্যাটিন বর্ণমালায় যাদেরকে আমরা ওমেগা বলি, আমরা ইংলিশ বর্ণমালায় তাদেরকে বলি ডাব্লিউ। তো ওমেগা আসলেও সঠিক, ডাব্লিউ আসলেও সঠিক। এমন যেটা বলতেছিলাম, নিউট্রিনো কণার ভেতরে ভেতরে তিনটা পার্টিকেল থাকে, একটা ওমেগা মাইনাস, একটা ওমেগা প্লাস এবং একটা হচ্ছে Z0। এই তিনটা পার্টিকেলকেও বোসন কণা বলা হয়। এই তিনটা কণা না স্বাধীন কোনো অস্তিত্ব নাই, তারা এই পোটলা থেকে যদি বাইরে বেরোয় আসে তখন তাদের আর কেউ চেনে না, তারা এই পোটলার ভেতরে থাকলে তাদের সবাই চেনে যে হ্যাঁ একটা নিউট্রিনো কণা তিনটা বোসন কণা দিয়ে তৈরি। কি কি? ওমেগা মাইনাস, ওমেগা প্লাস আর Z0। এই তিনটার মধ্যে না এই প্রথম দুইটা হচ্ছে চার্জ বোসন কণা, মানে চার্জিত বোসন কণা। তো এইটাকে বলে ওমেগা টাইপ, এটা হচ্ছে ওমেগা টাইপ বোসন কণা। আর এই যে এটা যেটা Z0, এটা হচ্ছে আনচার্জ, মানে এটা চার্জ নাই, এটা নিউট্রাল, এটাকে আমরা বলি জেড টাইপ বোসন কণা। তার মানে একটা নিউট্রিনো কণার ভিতরে দুই টাইপের বোসন কণা থাকে, একটা ওমেগা টাইপ, একটা জেড টাইপ। বুঝো কিন্তু একটা নিউট্রিনো কণার ভিতরে দুই টাইপের বোসন কণা থাকে, একটা ওমেগা টাইপ, একটা জেড টাইপ। আর কয়টা থাকে এটা যদি বলে তাহলে তিনটা থাকে। কয়টা? তিনটা। কি কি স্যার? ওমেগা মাইনাস, ওমেগা প্লাস, Z0। কয় টাইপ রে স্যার? দুই টাইপ। কি কি টাইপ? ওমেগা টাইপ, জেড টাইপ। টাইপ আসলে কেন স্যার? একটা চার্জিত টাইপ, একটা চার্জ ছাড়া টাইপ। বুঝে যাচ্ছে? এই যে কথাবার্তাগুলা আমি তোমাকে লিখে দিলাম, এই কথাবার্তাগুলা তুমি দেখো এইখানে সুন্দর করে আমি তুলে দিছি। তুমি খেয়াল করে দেখো, এখানে তোমার এই যে নিউট্রিনো কণা হচ্ছে তোমার, সাথে হচ্ছে বিটা কণা ক্ষয় হচ্ছে, তারপরে তোমার হচ্ছে এটা কি জাতির নাম কি? বোসন কণা। বোসন কণা কি কি টাইপের হইতে পারে আমি একটু জুম করে দেখাই তোমাকে। ওমেগা টাইপ, এটা হচ্ছে চার্জ, আর একটা হচ্ছে জেড টাইপ, এটা হচ্ছে চার্জ নাই। কেমন? তো আমাদের এগুলা লেখা লাগতেছে না, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি আবার একটু মেইন বইতে। মেইন বইতে চলে যাচ্ছি। আশা করি তোমরা এখন এই ব্যাপারটা বুঝতে পারতেছো যে আসলে এটা কেন হয়েছে। এইবার এইখানে দেখবা মৌলিক বলসমূহের তীব্রতার তুলনাগুলো আছে, তীব্রতার তুলনা, যে কোন একটা বলকে এক ধরে বাদ বাকি বলগুলার মান হিসাব করছে, কোন একটা বলকে এক ধরে বাদ বাকি বলগুলার মান হিসাব করছে। তো এই ব্যাপারটা আমরা এইখানে একটু গুছাই লিখছি, এইখানে একটু জুম করে দাও, একটু গুছাই লিখছি। হ্যান্ড নোটে সরাসরি দেখাইলেই তুমি এখনই বুঝতে পারবা। সেটা হচ্ছে আমি তোমাকে বলছিলাম সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, মনে আছে? বলছিলাম এই যে সবলের মান দেখো উপরে লিখছি স, তারপরে তড়িৎ চুম্বকীয় বল তার চেয়ে কম পাওয়ারফুল, দুর্বল নিউক্লিয় বল তার চেয়ে কম পাওয়ারফুল, মহাকর্ষ বল সবচেয়ে কম পাওয়ারফুল। আমাদের ছন্দটা দেখো উপর থেকে নিচে, ছন্দটা হচ্ছে শতদুম। শতদুম, হ্যাঁ, এই শতদুমে দেখো মহাকর্ষ বলকে আমি যদি এক ধরি, বাদ বাকি বলগুলার মান আমাদের বইতে আছে। মহাকর্ষ বলকে আমি যদি এক ধরি তাহলে বাদ বাকি বলগুলার মান আমাদের বইতে আছে, সেই মানগুলো আমরা সিরিয়ালি সাজাইছি। তুমি দেখো এটা কিন্তু একটা প্লাস পাওয়ারের সিরিজ, দেখো 10⁻41, 10⁻39 সব প্লাস পাওয়ার, কিন্তু 10⁻30, তারপর 1 সব প্লাস পাওয়ার। আমাদের বইতে আবার কি করছে? আরেকটা রেঞ্জ দিছে। কি করছে? সবল নিউক্লিয় বলের মান এটাকে এক ধরছে, এক ধরছে, ধরে বাদ বাকি গুলার মান দেখাইছে। তার মানে এই মানগুলো কিন্তু অ্যাকচুয়াল মান না, এই মানগুলো হচ্ছে আনুপাতিক মান, আনুপাতিক। আমরা যেটা করব, আমরা একটা সিরিজ মনে রাখবো, আরেকটা সিরিজ আমরা বানাবো। আমরা শতদুমের এই প্লাস পাওয়ারের সিরিজটা মনে রাখবো, 10⁻41, 10⁻39, 10⁻30, আর মহাকর্ষ হচ্ছে 1। প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্ন কিভাবে আসবে? মহাকর্ষ বলকে এক ধরে সবল নিউক্লিয় বলের মান নিচের কোনটি? তার মানে মহাকর্ষ বলকে যখন এক ধরলো, তুমি তখন বুঝে ফেললা যে এটা প্লাস পাওয়ারের সিরিজ, তখন তুমি শতদুম থেকে 10⁻41টা বলতে পারবা, তাই না? এইবার এইটা থেকে আমি মাইনাস পাওয়ারটা কিভাবে পাবো? প্রত্যেকটা মানকে 10⁻41 দিয়ে ভাগ করে ফেলতাম। দেখো এটা আমি পাশেই লিখে দিয়েছি, প্রত্যেকটা মানকে 10⁻41 দিয়ে ভাগ করতে হবে। তুমি দেখো প্লাস পাওয়ার প্রত্যেকটাকে 10⁻41 দিয়ে ভাগ দাও। 10⁻41 কে 10⁻41 দিয়ে ভাগ দিলে 1, 10⁻39 কে 41 দিয়ে ভাগ দিলে -2, বোঝা যাচ্ছে? 10⁻30 কে 41 দিয়ে ভাগ দিলে -11, আর 1 কে 10⁻41 দিয়ে ভাগ দিলে তো -41 হয়। তার মানে আমার কিন্তু দুই দিকে মুখস্থ করার দরকার নাই, দুই দিকে মুখস্থ করার দরকার নাই। কেমন? তাহলে আমার এই তীব্রতার রেঞ্জগুলো মুখস্থ হয়ে গেল। আচ্ছা, আরেকটা কথা লাগবে এখান থেকে, সেটা হচ্ছে যে দেখাচ্ছি আমি, এখানে তুমি দেখবা একটা কথা লেখা আছে তোমার বইয়ের মধ্যে, এইটাই দেখো, এই পিডিএফটাই দেখো ভালো করে, কালো কালার করে দিছি।
তোমার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বকীয় বল, এই দুইটা বলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে, যেটাকে বলে সালাম ওয়াইনবার্গের তত্ত্ব। তার মানে এই যে চারটা মৌলিক বল যে আছে, এই চারটা মৌলিক বলের মধ্যে বিজ্ঞানীরা জোড়া লাগানোর চেষ্টা করতেছে, এবং জোড়া লাগানোর যে চেষ্টাটা এটা পুরোপুরি সফল হয়নি। তারা মাত্র দুইটা মৌলিক বলকে জোড়া লাগাইতে পারছে, একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। তো পরীক্ষা কিভাবে প্রশ্ন আসবে, নিচের কোন দুটি বলকে এখনো পর্যন্ত সংযোগ দেওয়া সম্ভব হয়েছে, অথবা সালাম ওয়াইনবার্গের তত্ত্বে কোন দুটি বলকে একত্রিত করা সম্ভব হয়েছে। সেখানে জোড়া জোড়া অপশন থাকবে, সবল প্লাস দুর্বল, দুর্বল প্লাস তড়িৎচুম্বকীয়, এইভাবে থাকবে। তো আমরা এইটা মনে রাখার জন্য যেটা আমরা করব, আমরা মনে রাখবো দ্বৈত। কি লিখছিলাম রেগুলার ক্লাসে? দ্বৈত লিখে দিয়েছিলাম, মনে থাকার কথা যারা ক্লাসটা করছিলাম। দ্বৈতর দতে দুর্বল নিউক্লিয় বল আর ততে তড়িৎচুম্বকীয় বল, এখানে লিখলাম না, মানে বইয়ের মধ্যে দাগ হয়ে যাবে। ততে তড়িৎচুম্বকীয় বল, দ্বৈত মনে রাখবা যে দুইটা বল জোড়া দিচ্ছি, একটু সাইজে বড় হবে না, তো দ্বৈত দিয়ে তো বড় বোঝায়, তাই না? এটা আমাদের হয়ে গেল। আর নিচে এই পাল্লার মানগুলো মনে রাখতে হবে, পাল্লার মানগুলা মহাকর্ষ বল আর তড়িৎচুম্বকীয় বলের পাল্লা হচ্ছে অসীম। কেন অসীম? তুমি নিউটনের মহাকর্ষ সূত্রটা ভাবলেই বুঝবা। নিউটনের মহাকর্ষ সূত্র কি বলছে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, যে কোনো দুইটা। তার মানে কি, এখানে তো দূরত্বের কোনো কথা মেনশন করা হয়নি, তার মানে তুমি যত দূরেই থাকো তোমাদের মধ্যে মহাকর্ষ বল কাজ করবে। একটা বস্তু গ্যালাক্সির ওই মাথায় আছে, তার সাথে তোমার একটা মহাকর্ষ বল কাজ করবে, বাট এটার মান অনেক কম, আমরা ফিলই করতে পারবো না, বাট আছে, আমরা ফিল করতে পারবো না। তার মানে মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম, এটা রেঞ্জ হচ্ছে ইনফিনাইট। তড়িৎচুম্বকীয় বল এটা কোথা থেকে আসছে? কুলম্বের সূত্র থেকে আসছে। কুলম্বের সূত্র তুমি দেখলেই বুঝবা, দেখে যেন মনে হয় চিনিও হারে, নিউটনের সূত্রের সাথে একটা মিল আছে, তাই না বলো? কুলম্বের সূত্র আর নিউটনের সূত্র দেখতে একই রকম না? তো কুলম্বের সূত্র থেকে যদি তড়িৎচুম্বকীয় বল আসে, ওই বলের পাল্লা আর মহাকর্ষ বলের পাল্লা তো সেম হবে, এতে কোনো সন্দেহই নেই, ঠিক তাই না? আচ্ছা, আর সবল নিউক্লিয় বল একটু আগে বলছি, এটা কই কাজ করে? এটা নিউক্লিয়াসের ভেতরে কাজ করে, তাহলে এটার পাল্লা অবশ্যই নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান হওয়া উচিত। 10⁻⁻15 কেমিস্ট্রি বইতে পড়ার কথা তোমার, 10⁻⁻15 কিন্তু নিউক্লিয়াসের ব্যাসার্ধ। তার মানে সবল নিউক্লিয় বলের পাল্লা খুবই ইজিলি মনে রাখা যায়, খুবই ইজিলি। কত? এটা নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান, ওইটা পারলে এটাও পারবো, কেমন? আর দুর্বল নিউক্লিয় বলের পাল্লা তার 10/1 10⁻⁻15 তাকে 10 দিয়ে ভাগ করলে কি হবে? -16 হবে না বলো? 10⁻⁻15 কে আমি 10 দিয়ে যদি ভাগ করি -16 তো হবে, হ্যাঁ। তাইলে আমি একটা মনে রাখলাম, মহাকর্ষ বলের পাল্লা অসীম, তড়িৎচুম্বকীয় বলের পাল্লা কপিক্যাট, তাহলে এটাও অসীম। সবল নিউক্লিয় বল যেহেতু নিউক্লিয়াসের ভেতরে কাজ করে, তাহলে এটার পাল্লা নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান। আর দুর্বল নিউক্লিয় বলের পাল্লা তার 10/1, তাইলে আমার একবারে পড়া হয়ে যাচ্ছে, কেমন? আচ্ছা, সবল বল 1 ধরলে কি করতে হয় ভাইয়া বললেন? ওই যে 10⁻41 দিয়ে ভাগ করতে হবে, 10⁻41 দিয়ে ভাগ করতে হবে। মানে তুমি যখন প্লাস পাওয়ারের সিরিজটা মনে রাখছো, মাইনাস পাওয়ারের সিরিজ বের করার জন্য কি করতে হবে? প্লাস পাওয়ারের প্রত্যেকটাকে 10⁻41 দিয়ে ভাগ দিয়ে দিবা, তুমি দেখবা মাইনাস পাওয়ারটা বের হয়ে যাবে, তখন সবল নিউক্লিয় বল অটোমেটিক 1 হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমার এইখানে এরপরে হচ্ছে তোমার পরের পৃষ্ঠায় নিউটনের গতিসূত্রগুলো আছে। নিউটনের যে গতিসূত্রগুলো আছে, সেই গতিসূত্রের ব্যাপারে আমার কথা ছিল যে, এটা তোমাদের আমি মহাকর্ষ ক্লাসেও বলছি কয়েকদিন আগে, ফিজিক্সে যদি কোনো জায়গাতে একাধিক সূত্র থাকে, কখনোই সূত্রের পুরোটা মুখস্থ করতে হয় না, সূত্রের সিরিয়াল মেনটেন করতে হয়। তারা তোমাকে পুরো সূত্র তুলে দিয়ে বলবে এটা কত নাম্বার সূত্র, কথা বোঝা যাচ্ছে? তারা পুরো সূত্র তুলে দিয়ে বলবে এটা কত নাম্বার সূত্র। যেমন প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা কত নাম্বার সূত্র বলো? এটা থার্ড ল। তার মানে তোমাকে সূত্রের সিরিয়াল মেনটেন করতে হবে। এটার পাশাপাশি আগামী 4 পৃষ্ঠা জুড়ে, মানে বইতে এখন আমরা যেই পৃষ্ঠাতে আসি, পিডিএফ এ আমরা যেই পেজে আসি, এই পেজ থেকে আরো 4 পৃষ্ঠা জুড়ে নিউটনের কোন সূত্র থেকে কি কি বের করা গেছে এইগুলা উনি ব্যাখ্যা করছে। যেমন জড়তার ধারণা কত নাম্বার সূত্র থেকে পাওয়া গেছে রে, এটা ব্যাখ্যা করছে, প্রথম সূত্র থেকে পাওয়া গেছে। ভরের ধারণা কত নাম্বার ল থেকে পাওয়া গেছে? ফার্স্ট ল থেকে পাওয়া গেছে। ভরবেগের নিত্যতা সূত্র কত নাম্বার সূত্র থেকে পাওয়া গেছে? তৃতীয় সূত্র থেকে পাওয়া গেছে। আমাদের পরবর্তী 4 পৃষ্ঠায় লাগবে এইটাই, নিউটনের কোন সূত্র থেকে কি কি পাওয়া গেছে। এই ব্যাপারগুলা আমরা একসাথে গুছাইছি। গুছায় আমরা কি করছি? গুছায় আমরা এইখানে লিখছি, দেখো এই যে নিউটনের প্রত্যেকটা সূত্র থেকে কিছু না কিছু পাওয়া গেছে। এবং এটা মনে রাখার একটা চমৎকার ব্যাপার আমি বলে দিয়েছিলাম ক্লাসে, কার কার মনে আছে লিখে জানাও তো কমেন্টে, কার কার মনে আছে আমাকে লিখে জানাবা। দেখো আমি যারা নতুন করতেছো তাদের জন্য একটু ডিটেইল বলি, যে প্রথম সূত্র থেকে 4টা জিনিস পাওয়া গেছে, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে জড়তা, একটা হচ্ছে ভরবেগ, একটা হচ্ছে বল, ঠিক কিনা? আর সেকেন্ড সূত্র থেকে অনেক কিছু পাওয়া গেছে,
অনেক কিছু, একক বল, বলের পরিমাপ, বলের নীতি। এখন কনফিউশন কিন্তু অনেক লাগতে পারে। বল আসছে প্রথম ল থেকে, কিন্তু বল ছাড়া বাদ বাকি যা আছে সব আসছে সেকেন্ড ল থেকে। দেখো একক বল, বলের পরিমাপ, বলের নীতি সব সেকেন্ড ল থেকে। আবার দেখো ভরবেগ আসছে প্রথম ল থেকে, ভরবেগের সংরক্ষণশীলতা আসছে সেকেন্ড ল থেকে, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র এটা আসছে থার্ড ল থেকে। তার মানে একই শব্দ কিন্তু বিভিন্ন সূত্রের মধ্যে আছে। তাহলে এটা মনে রাখার জন্য আমাদের কিছু না কিছু ট্রিক্স বাইর করতে হবে। ট্রিক্সটা কি? আমরা খাঁটি বাংলা পদ্ধতিতে পড়ব। খাঁটি বাংলা পদ্ধতিটা হচ্ছে এটা। দেখো খাঁটি বাংলা পদ্ধতিটা হচ্ছে এটা। আমরা ভাববো এইভাবে, প্রথম সূত্র মানে প্রথম মানে এক, তাহলে এক শব্দ থাকলে সেগুলো প্রথম সূত্র, মানে ভর এক শব্দ প্রথম সূত্র, জড়তা এক শব্দ প্রথম সূত্র, ভরবেগ এক শব্দ প্রথম সূত্র, বল এক শব্দ প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র মানে দুই, তাহলে যেগুলো যেগুলো দুই শব্দের সেগুলো দ্বিতীয় সূত্র। বোঝা যাচ্ছে আমার কথা? এফ ইকুয়াল টু এম এ সমান সমানের আগেরটাকে এক শব্দ আর পরেরটাকে এক শব্দ ধরে নাও, তাহলে এটাও দুই শব্দ, রাইট? আচ্ছা, এবার তৃতীয় সূত্র, ভর বেগের সংরক্ষণশীলতা সূত্র, তিন শব্দ তৃতীয় সূত্র। তাহলে মনে রাখাটা ইজি। আর মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা জিনিসটাকে আরো ইজি করে চিন্তা করব। মেডিকেল অ্যাডমিশন টেস্টের নিয়ম হচ্ছে সব জায়গাতে একটা বাদ দিয়ে দাও, একটা বাদ দিয়ে দাও, যেটা ভেজেল্লা ওটা বাদ দিয়ে দাও। যে আমার এখানে সবচেয়ে ভেজেল্লা কোনটা? আমার এখানে সবচেয়ে ভেজেল্লা হচ্ছে দ্বিতীয় সূত্র। তা আমরা মনে রাখবো এটা বাদ, আমরা পড়বো এইভাবে। এক শব্দ হইলে প্রথম সূত্র, তিন শব্দ হইলে তৃতীয় সূত্র, বাদ বাকি দুনিয়া সব দ্বিতীয় সূত্র। একবারে পড়া হচ্ছে। আবার বলি, এক শব্দ হইলে প্রথম সূত্র, তিন শব্দ হইলে তৃতীয় সূত্র, বাদ বাকি দুনিয়া সব দ্বিতীয় সূত্র। তাহলে একবারে পড়া হয়ে যাচ্ছে। কথা বোঝা যাচ্ছে আমার? এইবার এটা গেল, এটা তো তুমি হ্যান্ড নোটে পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ। এটাই তোমাকে আপলোড করে দিব আমি একটু পরে, তো লেখার দরকার নাই। আমরা বইতে ফেরত যাই। এইখানে আমি একটু জুম আউট করি পাতা স্ক্রল করার জন্য, একটু জুম আউট করি, কেমন? জুম আউট করি, তুমি দেখো এখানে প্রচুর প্রমাণ আছে। তুমি এতদিনে অনেকগুলো ফিজিক্স ক্লাস করছো, তুমি জানো যে অ্যাডমিশন টেস্টে প্রমাণ থেকে কখনোই প্রশ্ন আসে না। প্রশ্ন যদি আসতেই হয় প্রমাণের ফাইনাল লাইন থেকে প্রশ্ন করতে পারে, বা ব্যাখ্যার ফাইনাল লাইন থেকে প্রশ্ন করতে পারে। আমরা অলরেডি ব্যাখ্যার ফাইনাল লাইনগুলো একবারে গুছায় করে ফেলছি। এখানে কিছু বড় বড় অঙ্ক আছে, ক্যালকুলেটর নাই, তার মানে দশমিকের ম্যাথ, বড় বড় ক্যালকুলেশন একদম আল্লাহর ওয়াস্তে বাদ দিয়ে দিব, এগুলো আমরা পড়বো না। এখানে দেখো ছোট ছোট কিছু ম্যাথ আছে, যেগুলো এফ ইকুয়াল টু এম এর ম্যাথ, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এর ম্যাথ, এগুলো নর্মাল ম্যাথ, সহজ ম্যাথ। এগুলো নিয়ে আমরা ক্লাসে টাইম নষ্ট করবো না। রেগুলার ক্লাসে আমরা এটা নিয়ে কিছু বলি নাই। যাদের মনে থাকার কথা মনে আছে, রেগুলার ক্লাসে আমরা এগুলো নিয়ে কিছু বলি নাই। আমরা এরপরে একবারে চলে গেছিলাম এইখানে, ঘাত বল। ঘাত বল আর বলের ঘাত, এই দুইটার পার্থক্য নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন লাগে। ঘাত বল আর বলের ঘাত, দেখো বলের ঘাত যেটা আছে এদের মধ্যে একটা পার্থক্য ইসাক স্যার নিজেই ক্রিয়েট করে দিয়েছে। এই পার্থক্যটা আমরা চাচ্ছি একটু সহজে বিল্ড আপ করে পড়তে। তো এটা আমি হ্যান্ড নোটে লিখে দিছি, কিন্তু আমি চাচ্ছি তোমাকে এটা বিল্ড আপ করে দেখাইতে, কেমনে তৈরি করতে হয় এটা, তাহলে তোমার ভালো মনে থাকবে। দেখো আমি লিখলাম ঘাত বল, কেমন? পাশে লিখলাম বলের ঘাত, ঠিক আছে? তো আমাদের, হ্যাঁ ভাইয়ার পেজটা ব্লার দেখা যাচ্ছে। দেখো এখানে কিন্তু 343 জন ক্লাস করতেছে। তার মানে যদি আমার পেজটা ব্লার আমার সাইডের প্রবলেমের কারণে দেখা যাইতো, তাহলে তোমার সাথে সাথে আর বাকি সবাই ব্লার দেখতো, কমেন্ট বক্স ভেঙে যাইতো একদম, ভাইয়া ব্লার 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 ব্লার, কেমন? তো তুমি যেটা করবা সেটা হচ্ছে, যখন দেখতেছো তুমি একা ব্লার দেখতে পাচ্ছ, বাকিরা কমেন্ট করতেছে না কেউ, তুমি বুঝবা তোমার সাইড থেকে নেটের প্রবলেম হচ্ছে। তুমি জাস্ট একবার লাইভ থেকে বের হয়ে আবার লাইভে ইন করবা, তাহলে তুমি কিন্তু লাইভটা ক্লিয়ার দেখতে পাবা, কেমন? এবার আমাকে একটু জাস্ট একটা প্রশ্নের জবাব দিবা, ঘাত বল আর বলের ঘাত কোনটা আসলে বল? কোনটা আসলে বল বলো তো? কমেন্ট দেখতেছি আমি, কোনটা আসলে বল? ঘাত বল এবং বলের ঘাত কোনটা অ্যাকচুয়ালি বল? বলতে পারতে হবে। রাইট, ঘাত বল হচ্ছে অ্যাকচুয়ালি বল, ঘাত বল হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা ঘাত বল বরাবর নিচে লিখতে পারি এটা অ্যাকচুয়ালি বল, মানে এটা হচ্ছে এফ, রাইট? তাহলে এটার একক কি হবে? বলের একক কি? নিউটন। তাহলে এটাও একক নিউটন হবে। এখন আমরা তো জানি বল ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এ, না? এখান থেকে চাইলে কিন্তু আমরা নিউটনের এককটা ভাঙতে পারি, বলো ভাঙতে পারি না? আমরা বলতেই পারি আরে নিউটন মানে যা কেজি এম এস ইনভার্স 2 মানে তাই, কারণ এই যে এফ ইকুয়াল টু এম এ, এম মানে তো কেজি,
আর এ মানে কি ত্বরণ ms ইনভার্স 2, তাই না? এটা থেকে একটু মাত্রাটা বের করি আসো, মাত্রা কি হবে? কেজি মানে মাত্রা হচ্ছে m, তারপরে ms ইনভার্স 2 এর মাত্রা হচ্ছে lt ইনভার্স 2, তাহলে আমি বলতে পারি এটাই ঘাত বলের মাত্রা বলা যায়। এইবার কি করবো, এবার একটা সুইচ করব। সুইচ কি, এই পর্যন্ত এসে আমি দাম করে mlt ইনভার্স 2 কে mlt ইনভার্স 1 বানাই দেব। এখানে এসে সুইচ করব, mlt ইনভার্স 2 কে আমি mlt ইনভার্স 1 বানাই দেব। এইবার তুমি চিন্তা করো একটু, mlt ইনভার্স 1 এটার একক কি হওয়া উচিত? উল্টা দিকে ওঠো, উপর দিকে ওঠো, কি হবে এটা? কেজি এম এস ইনভার্স 1 বলা যায়। তুমি দেখো এই যে পাইছো কেজি, এটা মানে কি ভর না, আর এই যে পাইছো ms ইনভার্স 1 এটা মানে কি বেগ। তাই আমি বলতেই পারি ভরবেগের পরিবর্তন বা ভরবেগ এটা অ্যাকচুয়ালি একটা বলের ঘাত। আমাদের কিন্তু কনফিউশন লাগে যে কোনটা যেন ভরবেগের পরিবর্তন ছিল, এখন আর বলবো না। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে কোনটা অ্যাকচুয়ালি বল আগে বের করো, ঘাত বল হচ্ছে অ্যাকচুয়ালি বল, তারপরে বলের একক লিখো নিউটন, তাকে ভাঙো কেজি ms ইনভার্স 2, তার মাত্রা লিখো, এরপরে করো সুইচ mlt ইনভার্স 2 থেকে mlt ইনভার্স 1 বানায় দাও, সেখান থেকে এককে যাও, সেখান থেকে ভাবো এটা আসলে কি, কেজি হচ্ছে ভর আর ms ইনভার্স 1 হচ্ছে বেগ, তাহলে আমরা পাইলাম ভরবেগ। বোঝা যাচ্ছে? আচ্ছা এইবার তুমি একটু ভাবো, এই যে ভরবেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন এটাকে আমরা বলি বলের ঘাত। আমাকে একটু বলো দেখি, কোন বস্তুতে ত্বরণ দিলে বল হয় না বল দিলে ত্বরণ হয়? একটু বলবা, এটা একটু লিখতে হবে। কোন বস্তুতে ত্বরণ দিলে বল হয় না বল দিলে ত্বরণ হয়? কোনটা আগে দিতে হয়? কে পারে? কে পারে দেখি তো, কমেন্টে আমাকে জানাবো, আমি কমেন্ট দেখতেছি। আবার প্রশ্ন রিপিট করি যদি কেউ মিস করে থাকো, কোন বস্তুতে বল দিলে ত্বরণ হয় নাকি ত্বরণ দিলে বল হয়, কোনটা আগে দিতে হয়? রাইট, বল দিলে ত্বরণ হয়। F = m, বল দিলে ত্বরণ হয়। তাহলে আমাকে বলো ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন না? বেগের পরিবর্তন। তুমি ভাবো তো, বেগের পরিবর্তন যেখানে হয় ভরবেগের পরিবর্তন তো সেখানেই হয়, রাইট? তাহলে আমি কি এটা বলতে পারি ঘাত বল হচ্ছে কারণ, এটা আমরা দেই, আর বলের ঘাত হচ্ছে রেজাল্ট, এটা হয়। এটা কি বুঝো? দিব বল হবে ত্বরণ, ত্বরণ যখন হয় বেগের তখন চেঞ্জ হয়, বেগের যখন চেঞ্জ হয় ভরবেগের তখন পরিবর্তন হয়। ভরবেগের পরিবর্তন মানে কি? এটা বলের ঘাত। তাহলে ঘাত বল হচ্ছে কারণ, এটা কজ, আর রেজাল্ট হচ্ছে বলের ঘাত। এটা বুঝো? খুব চমৎকার। তাহলে আমরা কিন্তু এটা খুব সুন্দর করে বুঝে ফেলছি, কেমন? আচ্ছা এইবার এটার পর এখানে তোমার যে অঙ্কগুলো আছে দেখবা দাগাই নাই। আমি তো এই যেহেতু নতুন বইটা আমি তো আপলোড করে দিব, দাগাই নেই যেহেতু এগুলো পড়তে হবে না, একদম নিঃসন্দেহে বাদ দিয়ে যাবা নির্দ্বিধায়। ভালো কথা, তোমাদের যে মহাকর্ষ ক্লাস নিছিলাম তখন দেখছিলাম না যে আমি হলুদ কালারের যে হাইলাইটার দিয়ে আর সবুজ কালারের হাইলাইটার দিয়ে বইগুলো মার্ক করে দিছিলাম। এই এখন যে বইটা দেখাচ্ছি এটাও কিন্তু ওই সেম ভাবেই কিন্তু আমি হাইলাইটার দিয়ে মার্ক করে দিছি। হলুদ এবং সবুজ কালারের আলাদা কোনো বেশি গুরুত্ব নাই যে হলুদ কালারের গুরুত্ব কম সবুজ কালারের গুরুত্ব বেশি, তেমন না, দুইটারই সেম গুরুত্ব। রিভিশন দেওয়ার সময় হলুদ এবং সবুজ কালার গুলো আগে পড়তে হবে। নিউটনের গতিসূত্রের ব্যবহার, নিউটনের গতিসূত্রের ব্যবহার এটাও তোমাকে আমি বলছি বারবার অনেকগুলো ক্লাসে, বাকি টিচাররাও বলছে ফিজিক্সে, নিউটনের গতিসূত্রের ব্যবহারের মতো এরকম আরো যত চ্যাপ্টারে বিভিন্ন সূত্রের ব্যবহার, বিভিন্ন সূত্রের প্রয়োগ, বিভিন্ন কিছু উপকারিতা অপকারিতা এইরকম করে পয়েন্ট আকারে লেখা থাকে, সেখানে তোমার হেডলাইন থেকে সবসময় প্রশ্ন হয়। এই জন্য দেখো আমি দাগানো বইয়ের মধ্যে লিখে রাখছি হেডলাইন পড়তে হবে, হেডলাইনের বাইরে প্রশ্ন হবে না, সোজা কথা। এখান থেকে দেখো আমি হেডলাইন গুলো একটু দেখাচ্ছি। নিউটনের গতিসূত্রের ব্যবহার, ঘোড়ার গাড়ির চলাচল, তারপরে আছে নৌকার গুণ টানা, তার পরবর্তী হেডলাইন আছে অ্যাথলেটের লং জাম্প দেয়া। এই যে হেডলাইন গুলো আছে এখান থেকে প্রশ্ন কি হইতে পারে? প্রশ্ন হইতে পারে নিচের কোনটা নিউটনের গতিসূত্রের ব্যবহার না? নিউটনের কোনটা কোনটা নিউটনের গতিসূত্রের ব্যবহার না? অপশন এ ঘোড়ার গাড়ির চলাচল, অপশন বি অ্যাথলেটের লং জাম্প, অপশন সি ওই যে নৌকার গুণ টানা, অপশন ডি অন্য চ্যাপ্টার থেকে তুলে নিয়ে আসবে। ধরো বললো যে পানিতে দূষিত পদার্থ মেশানো, পেশোটানের চ্যাপ্টার থেকে তুলে নিয়ে আসলো, মনে করো পানিতে দূষিত পানিতে দূষিত পদার্থ মেশানো বা পানি দূষিতকরণ। উত্তর হবে কোনটা? 4 নাম্বারটা। উত্তর হবে কোনটা? 4 নাম্বারটা। কেমন? আচ্ছা, তাহলে তার মানে কি দাঁড়ালো? আমরা শুধু হেডলাইন গুলো পড়বো। হেডলাইনের পাশাপাশি আমি এখানে একটা লাইন হচ্ছে মার্ক করে দিছি, হেডলাইনের পাশাপাশি ওই হলুদ হলুদ কালার করা ওটা পড়বা। এইবার এইখানে যেটা হেডলাইনের পাশাপাশি লাগবে সেটা হচ্ছে যে
জ্বালানি রকেটের যে তুমি দেখবে একটা ছবি আছে এখানে, মহাশূন্য অভিযান তথা রকেটের প্রতি, এখানে দেখো লেখা আছে, একটু জুম করি, জ্বালানি হিসেবে সাধারণত রকেটে তরল হাইড্রোজেন এবং দহনের জন্য তরল অক্সিজেন ব্যবহার করা হয়। আবার বলি, জ্বালানি হিসেবে সাধারণত রকেটে তরল হাইড্রোজেন, দহনের জন্য তরল অক্সিজেন ব্যবহার করা হয়। এই জিনিসটা মনে রাখবো কেন, ছোটবেলা থেকে আমরা পড়ছি, ছোটবেলা থেকে ক্লাস 8 থেকে পড়ছি, দহন বিক্রিয়া মানেই হচ্ছে অক্সিজেন গ্যাস। কোনো জায়গায় কিছু পড়তেছে তার মানে সেটা অক্সিজেনের কারণে হচ্ছে, তাহলে দহন বিক্রিয়া মানে অক্সিজেন গ্যাস, তাহলে বাকি আছে একটাই জ্বালানি, এটা কি হবে, এটা হবে হাইড্রোজেন গ্যাস। কেমন? আচ্ছা, এটা গেল। ওই যে মনে রাখবা, বিক্রিয়া দিয়ে মনে রাখবা, দহন বিক্রিয়া মানে কি অক্সিজেন গ্যাস। ইনফ্যাক্ট কেমিস্ট্রিতে তো এরকম বিক্রিয়া আছে, দহন বিক্রিয়া, যেটাতে ডিরেক্টলি দেখা যায় অক্সিজেন দিয়ে পোড়াচ্ছে। এটার পর এইখানে দেখবা, জুম করে একটু, সমীকরণ 4.11 থেকে দেখা যায় যে, সমীকরণ 4.11 থেকে দেখা যায় যে রকেটের ভর কমালে ত্বরণ বৃদ্ধি পায়, এরকম কিছু লাইন আছে। দেখো লাইনগুলো পরপর আছে, এইরকম পরপর বেশ কিছু লাইন যখন আমরা পাবো তখন আমরা এটা মাথায় রাখবো, এখানে ম্যাক্সিমাম লাইনই সিমিলার, দুই একটা লাইন থাকবে বেয়াদব। প্রত্যেক ক্লাসে দেখবে দুই একটা করে বেয়াদব পোলাপান থাকে না, বলো? এরকম এখানে দুই একটা করে বেয়াদব লাইন থাকবে। তো আমরা সবার ব্যাপারে না মুখস্থ করে আমরা শুধু ওই ব্যতিক্রম গুলার ব্যাপারে মনে রাখবো, তাহলে আমরা বাকিদের ব্যাপারে ডিরেক্টলি ডিসিশন নিতে পারবো। তা আমার এখানে ব্যতিক্রম লাইন কোনটা আসলে দেখি। দেখো এখানে লেখা আছে, প্রত্যেক লাইনেই লিখছে রকেটের ত্বরণ কেমনে বাড়ানো যায়। দেখো রকেটের ত্বরণ বৃদ্ধি পায়, রকেটের ত্বরণ বৃদ্ধি করতে হলে রকেটের ত্বরণ বৃদ্ধি পাবে, তার মানে প্রত্যেকটা দিয়ে কিছু না কিছু করে রকেটের ত্বরণ বাড়াইছে, কিছু না কিছু করে বাড়াইছে, রাইট? প্রথমটাতে লিখছে ভর কমাইলে ত্বরণ বাড়ে, তারপরে লিখছে নির্গমনের হার বাড়াইলে ত্বরণ বাড়ে, তারপরে লিখছে আপেক্ষিক বেগ বৃদ্ধি করলে ত্বরণ বাড়ে। বলছে না? দেখো তো সবগুলাতেই লিখছে কিছু না কিছু বাড়াইলে ত্বরণ বাড়ে, কিছু না কিছু বাড়াইলে ত্বরণ বাড়ে, শুধু এক নাম্বারটাই লিখছে যে হ্যাঁ এমন কিছু একটা আছে যেটা কমাইলে ত্বরণ বাড়ে। তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যতিক্রম, যে ভর কমালে ত্বরণ বাড়ে, এটা ব্যতিক্রম। আর তোমার এটা মনে রাখতেও কিন্তু সুবিধা হবে, তুমি ভাববা এইভাবে, রকেট আমরা পাঠাবো উপরের দিকে, একটা কিছু মহাকাশে পাঠাবো, এটা ভারী হইলে ভালো না হালকা হইলে ভালো? অবশ্যই হালকা হইলে ভালো, তাহলে ভর কমাইলে ত্বরণ বাড়বে আর বাকিগুলা বাড়াইলে ত্বরণ বাড়বে, সহজে মনে থাকে না? আচ্ছা, এটা গেল। এইবার এখানে আমরা দুইটা ম্যাথ করব, 1 এবং 2, দুইটা ম্যাথ করব। 2 নাম্বার ম্যাথটা আমি বই দাগানোর সময় দাগাই দিছি, 1 নাম্বার ম্যাথটা আমি এখন দাগাই দিচ্ছি। 1 নাম্বার ম্যাথটা এখন আমি দাগাই দিব, তোমরা এটা পিডিএফ এর মধ্যে পেয়ে যাবা। এই দুইটা ম্যাথ আমাদের লাগবে, কেমন? আমরা 2 নাম্বার ম্যাথ দিয়ে স্টার্ট করব, যেভাবে আমরা রেগুলার ক্লাসে পড়াইছিলাম ঠিক সেইভাবে আমরা পড়াবো, কেমন? কোনো তাড়াহুড়া নেই। 2 নাম্বার যে ম্যাথটা, এই ম্যাথটা একটু দেখতে বড় লাগতেছে, কিন্তু এই ম্যাথটা করাটা কেন জরুরি? হ্যাঁ, লাইট তো আসতেছেই না, নেটের লাইন চেঞ্জ করো বাবা। আমি এখান থেকে ফু দিয়ে তোমার নেটের লাইন ঠিক করতে পারবো, বলো? পারবো না তো? এই ক্লাস তো পরেও থাকবে, তুমি পরেও দেখতে পারবা, অথবা নেটের লাইনটা চেঞ্জ করে দাও। শোনো, সেটা হচ্ছে যেটা বলতেছিলাম, এই অঙ্কটা একটু বড় হইলেও আমরা কিভাবে কেন এটা করতেছি, কারণ এই অঙ্কের জন্য যে সূত্রটা ব্যবহার করা হয়েছে, যে তোমার থিওরিটা ব্যবহার করা হয়েছে, এই থিওরি অ্যাকচুয়ালি রকেটের মাদার থিওরি, মাদার ইকুয়েশন। মানে এটা যদি কেউ পারে, সে রকেটের যে কোনো ম্যাথের যে কোনো অঙ্ক সে এটা দিয়ে মডিফাই করে করতে পারে। তো আমরা এই সূত্রটা আগে শিখবো, তারপর আমরা ম্যাথ শিখবো, একটু সময় লাগবে। এই সূত্রের উপরে দেখো বলছি, স্যার খুব আদর করে বলছে যে আমরা জানি, কিন্তু আমাদের বইতে এই সূত্রের কোনো প্রমাণ নাই, মানে লিখছে আমরা জানি, কিন্তু আমরা যে কিভাবে জানি এটা লিখে নাই। তো আমরা এখন জানার চেষ্টা করবো যেটা কিভাবে আসে। আমরা একটু হোয়াইট বোর্ডে চলে যাব। এইখানে দেখ, মনে করো তুমি একটা রকেট মহাকাশে পাঠাবা, তুমি একটা রকেট উপরের দিকে পাঠাবা, ধরো ওই রকেটের ওজন হচ্ছে 100 নিউটন। তুমি একটা রকেট মহাকাশে পাঠাবা, ওই রকেটের ওজন হচ্ছে 100 নিউটন। এখন ওই রকেটের ইঞ্জিনের ফোর্স হচ্ছে 900 নিউটন। ইঞ্জিন মানে কি? ওই যে হাইড্রোজেন আর অক্সিজেন, যে গ্যাসগুলা ইঞ্জিনের মধ্যে বসে থাকে, যাদেরকে আমরা জ্বালানি করি, যাদেরকে আমরা দহনে নেই, হ্যাঁ, যাদেরকে পোড়াই, তাদের মাধ্যমে ইঞ্জিনের একটা ফোর্স হবে। সেই ইঞ্জিনের ফোর্স
900 নিউটন উপরের দিকে। তুমি আমাকে বলো ইঞ্জিনের ফোর্স 900, যেটা চায় তাকে উপরের দিকে তুলতে, আর তার নিজের ওজন হচ্ছে 100, এই ওজন কি তাকে উপরে যাইতে সাহায্য করবে নাকি বাধা দিবে? কোনটা হবে বলো তো আমাকে। হ্যাঁ, আমাকে একটু বলো কোনটা হবে। একটু বলো তো। কমেন্ট আমাকে জানাবো, আমি কমেন্ট লিখেছি। অবশ্যই বাধা দিবে, খুব চমৎকার। আহ অবশ্যই বাধা দিবে। তার মানে তুমি যে 900-তে ছুড়বা, রকেটটা কিন্তু 900-তে যাবে না, রকেটটা 800-তে যাবে। কারণ রকেট যখন 900-তে উঠতে চাইবে 100-তে তাকে বাধা দিবে। এই 100 মাইনাস করার পর যা থাকবে এই বল দিয়ে রকেটটা উপরের দিকে যাবে। তাহলে আসো আমরা এইটাকে না ইকুয়েশনে কনভার্ট করি। ইকুয়েশনে কনভার্ট করি আমরা কি, দেখো তো বলতে পারি না, এইটা হচ্ছে রকেটের লব্ধি বল এফ ইকুয়াল টু, এইটা হচ্ছে রকেটের ইঞ্জিনের ফোর্স এফ আর, আর ফর রকেট ইঞ্জিনের ফোর্স, মাইনাস এইটা হচ্ছে রকেটের ওজন মানে এমজি, এটা বলতে পারি। এইবার আমরা একটু নকশা করব। নকশা কিভাবে? আমরা এই এফ কে ভাঙবো, ভেঙে আমরা লিখবো এফ ইকুয়াল টু এম এ। কারো যদি মনে চায় যে সে আরো নকশা করতে চায়, সে টিচারকে খুশি করার জন্য লিখতে পারে এ মানে হচ্ছে ডিভিডিটি। এ মানে তো ডিভিডিটি, নকশা করে লেখা যায় না? এম ডিভিডিটি লেখা যায় না বলো? ইকুয়াল টু এফ আর মাইনাস এম জি। এই পর্যন্ত ওকে না? বলো এই পর্যন্ত লেখা যায় কিন্তু, এবং এটা খুবই বেসিক যে লব্ধি বল হবে ইঞ্জিনের ফোর্স থেকে ওজন বাদ। আমি তোমাকে ওই যে একটু ওই সমীকরণটা বই থেকে ধার করে লিখে দেখাই। ওই যে বই লেখা ছিল না আমরা জানি, ওই আমরা জানি লাইনটা আমি লিখতেছি, দাঁড়াও। আমরা জানি, এই যে এইটা হচ্ছে যে আমরা জানি লাইনটা। দেখো তো আমরা জানি লাইনটার সাথে অনেক মিলে যাচ্ছে না আমাদের লাইন? এমজি এমজি মিলে, এম ডিভিডিটি মিলে, নকশা করার পর মিলাই ফেলছি। শুধু এই ঘোড়ার ডিমটা মিলতেছে না, না? এই যে এফ আর, তার মানে আমরা সব রহস্য উন্মোচন করে ফেলছি। আমাদের শুধু ইঞ্জিনের যে ফোর্সটা সেটা নিয়ে কথাবার্তা বলার দরকার আছে, ইঞ্জিনের ফোর্স। এখন তোমার মনে হবে কি যে ভাইয়া ফোর্স, ইঞ্জিনের যে ফোর্স, ফোর্স মানে তো একটা ভর এবং একটা ত্বরণ গুণ দিব। আবার বলি, ফোর্স মানে তো ভাইয়া ভর আর ত্বরণ গুণ দিব। এইখানে তো বেগ আছে, বেগ কিভাবে আসলো? বেগ কিভাবে আসছে একটু ছোট্ট করে বলি তোমাকে। তুমি ভাবো ইঞ্জিনের ফোর্স আসলেই কিন্তু একটা বল এবং একটা ত্বরণের গুণফল, এতে কোনো সন্দেহ নাই। ইঞ্জিনের ফোর্স হচ্ছে একটা ভর এবং একটা ত্বরণের গুণফল। ত্বরণ কোনটা? এ আর। এ আর মানে কি? রকেটের অ্যাক্সেলারেশন, মানে ইঞ্জিনের অ্যাক্সেলারেশন। এখন তুমি চিন্তা করো, আমরা তো জানি ত্বরণ মানে কি? বেগ বাই সময়। ত্বরণ মানে কি? বেগ বাই সময়। তাহলে আমরা চাইলে এটাকে লিখতে পারি, এ আর কে লিখতে পারি, আমরা লিখতে পারি ভি আর বাই ডিটি। ডিটি কেন? কারণ রকেট যখন পৃথিবী ছেড়ে উপরে চলে যায়, রকেট তখন মুহূর্তের মধ্যে চলে যায়, খুবই কম সময় এসে পৃথিবী ত্যাগ করে। এমন না যে টাটা বাই বাই দিয়ে দিয়ে মানে আমি গেলাম আমাকে দোয়া করো, এরকম কোনো কিছু বলে না। তার মানে হচ্ছে এটা খুবই ক্ষুদ্র সময়, আমরা ডিটি দিয়ে ভাগ করে দিব, কাহিনী শেষ। এইখানে কথা হচ্ছে যে ভরটা আছে, এই ভরটা আসলে কোন ভর এটা আমাকে বলো তো। এইটা কি এই যে ইঞ্জিনের ফোর্স যে ভর থেকে আসছে, এই ভর কি রকেটের নিজের ভর না জ্বালানির ভর? এটা বলো তো আমাকে। এই ভর কি রকেটের নিজের ভর না জ্বালানির ভর? বলো তো, কে পারে বলতে হবে। হুম? এটা কিসের ভর বলো তো? জ্বালানির ভর। এবং তুমি চিন্তা করো এটা এটা কোন জ্বালানির ভর? যে জ্বালানি রয়ে গেছে না যে জ্বালানি ক্ষয় হয়ে যাচ্ছে? কে বলতে পারে এটা কোন জ্বালানির ভর? যে জ্বালানির ভর রয়ে যাচ্ছে, যে জ্বালানির ভর অবশিষ্ট, নাকি যে জ্বালানির ভর ক্ষয় হয়ে যাচ্ছে, যে জ্বালানির ভর শেষ হয়ে যাচ্ছে? এটা কোন জ্বালানির ভর? যেটা রয়ে যাচ্ছে নাকি যেটা শেষ হয়ে যাচ্ছে, কোনটা? অনেক অ্যান্সার আসতেছে, খুবই চমৎকার। না, এই যে একবার ক্লাস করার পর সেকেন্ড ক্লাস যখন সেম টপিক হয় তখন কিন্তু অনেক বেশি ইন্টারাকশন থাকে না? সবাই পারতেছে, খুব ভালো। ক্লাস করতেই ভালো লাগে। স্টক না, স্টক স্টক জানেন না, ক্ষয় হয়ে যায় জ্বালানি। যেটা তোমার কাছে আছে মানে যেটা জমে আছে এখন, সেটা তো এখনো ক্ষয় হয় নাই। যেটা ক্ষয় হবে সেটা পুড়ে পুড়েই তো তোমার হচ্ছে ইঞ্জিনের বল আসবে, রাইট? যে জ্বালানি নষ্ট হয়ে যাচ্ছে, যে জ্বালানি ক্ষয় হচ্ছে, সেটা যত পুড়বে, যত হারাবে, তত বেশি রকেট ইঞ্জিনের মধ্যে ফোর্স পাবে। তার মানে এটা হচ্ছে হারানো ভর। কি ভর এটা? হারানো ভর। হারানো ভরকে আমরা ইংরেজিতে লিখি ডিএম। এবার এই এক কাজ করো, এই ডিএম কে একটু ওই পাশে নাও আর ভিআর কে সামনে এনে দাও। দেখো তোমার ওই যে এই ঘোড়ার ডিম দেখো রেডি।
ভিআর ডিএম ডিটি না। আমরা এটাকে শিখবো এইভাবে। এই সূত্র তো আমাদের কখনো পরীক্ষায় আসবে না, আমাদের তো অঙ্ক করতে বলবে, তাই না? তো আমরা সূত্রটা শিখবো এইভাবে। আমরা সূত্র শিখবো যে রকেটের লব্ধি বল ইকুয়াল টু রকেটের ইঞ্জিনের ফোর্স মাইনাস ওজন। আমরা এইভাবে শিখবো লব্ধি বল ইকুয়াল টু ইঞ্জিনের ফোর্স মাইনাস ওজন। এবার করবো নকশা, আমরা বলবো এফ ইকুয়াল টু এম এ। আর এটা ইঞ্জিনের যে বলটা, এটাকে ভাববো ইঞ্জিনের বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ভর হচ্ছে হারানো ভর, ত্বরণ হচ্ছে বেগ বাই সময় মাইনাস এম জি। আমরা এই ডিএম কে আর এই বাসা থেকে এই বাসায় কনভার্ট করার দরকার নেই, আনার দরকার নেই, এখানে রেখে দিব। সূত্র তো কেউ দেখতে আসতেছে না যে কি এমসিকিউ তো ফিল আপ করলি কোন সূত্র দিয়ে করছস, এটা তো কেউ বলবে না, বলবে? আমরা এটা হচ্ছে আমাদের সূত্র, আমরা লিখতে পারি এখন। তাহলে আমরা এইবার অঙ্কে যাব, আমাদের বইয়ের মধ্যে অঙ্কে যাব। আমরা অঙ্কটা এখন স্টার্ট করব। সেটা হচ্ছে একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম 2 সেকেন্ডে, প্রথম 2, তাহলে এটা হচ্ছে কিন্তু ওই যে সেই যে ক্ষুদ্র সময় ডিটি, তাই না? এটাকে ডিটি বলা যায়, ডিটি বলা যায় কিন্তু। আর এই দেখো রকেট হতে নিষ্ক্রান্ত গ্যাসের যে গতিবেগ 2500 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ভিআর, রকেটের বেগ। গতিবেগ চাইছে না, গতিবেগ হচ্ছে ভিআর। কি চাইছে? রকেটের ত্বরণ চাইছে, মানে এ চাইছে, এ, তাই তো না? এ চাইছে। আরেকটা জিনিস দেয়া আছে, কারণ ডিভি কখন হবে? ডিভি হবে যখন ভি এর মানটা ক্ষুদ্র। ভি তো ক্ষুদ্র না রে বাবা, ভি তো অনেক বেশি, রকেটের বেগ অনেক বেশি না? ওটাকে ক্ষুদ্র ভর না তো, ক্ষুদ্র বেগ না তো, তো ডিভি লেখা যাবে বলো? দেখো এর ভরের এত অংশ হারায়, এত অংশ হারায়, এই বলতে হবে এই 1/50 অংশ যে হারায়, এটা কি রকেটের আসল ভর না হারানো ভর? কে পারে? এই যে এত অংশ যে হারায়, এটা কি রকেটের আসল ভর নাকি হারানো ভর বলো তো? কে পারে? এটা হচ্ছে আসল ভরও না, এটা হারানো ভরও না, এটা মিশ্রণ। কিভাবে মিশ্রণ আমি তোমাকে বলি, খেয়াল করো। এখানে লিখছে রকেটের ভরের এত অংশ হারায়, এত অংশ হারায়, খেয়াল করো, এর ভরের এত অংশ হারায়, এই কথাটার মানে বুঝো। মনে করো আমি তোমাকে বললাম যে আমার ভরের 100 ভাগের 1 ভাগ হারাইছে, আমি বললাম যে আমার ভরের 100 ভাগের 1 ভাগ হারাইছে, এর মানে আমার আসল ভর যদি হয় 100, তাহলে হারানো ভর কত হবে? 1। এটা কি বুঝো? এটা কি বুঝো কিনা দেখো তো। আমি যদি বলি আমার ভরের 100 ভাগের 1 ভাগ হারাইছে, তার মানে 100 হচ্ছে আমার নিজের ভর, আসল ভর, আর এই 1 হচ্ছে আমার হারানো ভর। এটা কি বুঝো? তার মানে কি দাঁড়াইলো, আমি যদি বলি রকেটের ভরের 50 ভাগের 1 ভাগ হারাইছে, তাহলে এই 50 হচ্ছে রকেটের নিজের ভর, আসল ভর, আর এই 1 হচ্ছে রকেটের হারানো ভর, মানে ডিএম। রাইট, এই উত্তর আসতেছে কিন্তু দেখো, এম হচ্ছে 50 আর ডিএম হচ্ছে 1। এতটুকু যদি কেউ বুঝতে পারে, তার এই অঙ্ক তুরির সাথে মিলবে। এতটুকু যদি কেউ বুঝতে পারে, তাহলে আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম, আমরা মার্কিং করা শিখলাম। এবার আমরা সূত্রের মধ্যে বসাই দেবো, এটা আসলে সূত্রের মধ্যে বসাই। আমাদের সূত্র ছিল হচ্ছে এফ ইকুয়াল টু এফ আর, আমরা ওইভাবে বানাচ্ছি সূত্রটা, আমরা তৈরি করতেছি, এফ ইকুয়াল টু এফ আর মাইনাস এম জি। তারপরে আমরা বলছিলাম এফ মানে হচ্ছে এম এ, এ আমার চাইছে তো রেখে দিলাম এ কে। এফ আর মানে কি? এটা হারানো ভর, মানে ডিএম, ইনটু ইনটু বেগ বাই সময়, মানে ত্বরণ, না ত্বরণ মানে বেগ বাই সময়, মাইনাস এম জি। এবার আমরা মান বসাই দিব, আমরা সুন্দর করে মান বসাই দিব। তো মানটা আমি এখানে বসাই, এই সাইডে বসাই, মানটা এদিকে জায়গা নাই তো আমি এই সাইডে বসাই। এম এর মান কত? এম এর মান 50, এই যে এখান থেকে বসাচ্ছি। এর মান জানি না, এর মান বের করা লাগবে। ডিএম এর মান কত? 1। ভিআর এর মান কত? ভিআর বলো তো, ভিআর কত? 2500। তাই না? ডিটি এর মান কত? 2। আর এখানে এমজি, এম এর মান কত? 50। জি এর মান কত? 9.8। ঠিক কিনা? তাই না বলো? তাহলে আমরা জাস্ট একটু কাটাকাটি করবো। তুমি দেখো দুই পাশে কিন্তু অনেকগুলো 50 আছে, আসো আমরা 50 50 কাটটা দিই। এই পাশ থেকে 50 কাটা, ওই পাশে 50 যদি কমন নেই, তাহলে এখানের 50 তো আগে থেকেই কাটা। এই 2500কে 50 দিয়ে কাটলে 50 হবে না বলো? 50, ওই যে 5 5 25, তাহলে 50 দিয়ে 2500কে কাটলে 50ই হবে। তাহলে আমার লাইনটা কি দাঁড়ালো দেখো তো, এ ইকুয়াল টু
50/2 মাইনাস 9.8, এই 50/2 মানে কিন্তু 25। তুমি দেখো এটাই কিন্তু আমার উত্তরের আগের লাইন, বুঝা যাচ্ছে? এটাই হচ্ছে আমার উত্তরের আগের লাইন, উত্তর হচ্ছে 15.2। আমরা এই যে পুরা ম্যাথটা যে করলাম, এই পুরা যে ম্যাথটা আমরা করছি, এই ম্যাথটা আমি এখানে দেখো, প্রথমে আমি সূত্রটা জেনারেট করা শিখাইছি, যেই এক্সাম্পল দিয়ে আমি ক্লাসে বলছি ওই এক্সাম্পলটাই আমি হ্যান্ডনোটের মধ্যে দিছি, এবং সূত্র তুমি কিভাবে জেনারেট করবা সহজে দেখাই দিছি, সূত্রটা ফাইনালি লিখে দিছি, এবং তারপরে এই অঙ্কটা মার্কিং করে তুমি অ্যাকচুয়ালি কতটুকু করলে তোমার উত্তরটা মিলে যাচ্ছে সেটা দেখাইছি। দ্যাট মিনস পুরো ক্যালকুলেশনটা এখানে আছে, তোমার আশা করি ধরতে কোনো প্রবলেম হবে না। আমরা যে অঙ্কটা বাদ রাখছি 1 নাম্বারটা, ওটা আমরা এখন দেখবো। 1 নাম্বারটা দেখো তো, এই শেখা সূত্র দিয়ে আসলে অঙ্ক মিলে কি মিলে না এটা দেখি আসো। প্রথমে আমরা এই সূত্র লিখে ফেললাম যে হ্যাঁ, F = FR মাইনাস mg, তারপর আমরা আবার লিখে ফেললাম F = dm VR বাই dt মাইনাস mg লিখলাম। এবার আমরা আসলে মার্কিং করি, কি বলা আছে খেয়াল করো, একটি রকেট প্রতি সেকেন্ডে, দেখো প্রতি সেকেন্ড মানে এটাই কিন্তু ডিটি এর মান, এটা কি বুঝো? প্রতি মানে কি 1, ডিটি এর মান হচ্ছে 1 সেকেন্ড, তাই না? আর দেখো এত কেজি জ্বালানি খরচ করে, তার মানে এই এত কেজি জ্বালানি হারাচ্ছে, এটাই হচ্ছে আমার ডিএম, কত? 0.07 কেজি, তাই না? নির্গত গ্যাসের বেগ মানে ভিআর এর মানটা দেওয়া আছে, খুবই সাবধান, ভিআর এর মানটা কিন্তু কিলোমিটার পার সেকেন্ডে দেওয়া আছে, তাহলে অবশ্যই কিলোমিটার পার সেকেন্ডকে তোমরা জানো মিটার পার সেকেন্ড বানাইতে হইলে 10⁻³ দিয়ে গুণ দিতে হয়, কারণ 1000 মিটার 1 কিলোমিটার। তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো, দেখো 100 × 10⁻³ মিটার পার সেকেন্ড, এটাকে আর ভাঙানোর দরকার নাই, এইভাবেই রাখবা 100 × 10⁻³ মিটার পার সেকেন্ড। বলছে কি রকেটের উপর কত বল ক্রিয়া করে, তার মানে তারা এখানে ত্বরণ জানতে চায় না, তাহলে এই এফ কে আর নকশা করে এম এ লেখার দরকার নাই, আমাদের এই এফটাই চাইছে, এটাই কত বল জিজ্ঞেস করছে। পাশে একটা কথা লিখছে, এখানে অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করা যেতে পারে, এর মানে তোমাকে বলছে এমজি এর মান 0 ধরো, এটা কি বুঝো? এটাকে বুঝো কিনা? অভিকর্ষ বল মানে কিন্তু ওজন, মানে তাহলে অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করা যেতে পারে, এই কথা মানে mg = 0 ধরতে বলছে। তাইলে আমরা এখানে সরাসরি mg এর মান 0 বসাবো একবারে। f এর মানটা আমার চাইছে, dm এর মান কত রে স্যার 1, হ্যাঁ, vr এর মান কত রে স্যার, vr এর মান হচ্ছে না, ও সরি dm এর মান তো 1 না, আমি ভুল লিখে দিলাম, dt এর মান বসাই দিয়েছি ভুল, dm এর মান হচ্ছে 0.07 কেজি, তারপরে তোমার vr এর মান কত 100 × 10⁻³ ভাঙি নাই কিন্তু, নিচে dt এর মান কত 1 বসাই দিলাম, আর মাইনাস তো 0, ওটা তো লেখার দরকার নাই। এখন তুমি দেখো এই 100 এর সাথে এই 0.07 গুণ গেলে কিন্তু 7 হয়, তাহলে দেখো এই যে দেখো উত্তর চলে আসছে, বুঝা যাচ্ছে? তার মানে এই যে একটা মানে দেখতে অনেক কঠিন লাগে এমন জিনিস চাইলে আমরা খুব ইজিলি সলভ করতে পারি, যদি আমরা এই সূত্রটা ঠিক মতো ব্রেনের মধ্যে নিয়ে আসি। কেমন? এটা গেল। আমরা 3 নংটার ব্যাপারে আমি যে এখন বলবো, 3 নংটা অ্যাকচুয়ালি একটা ইন্টিগ্রাল ম্যাথ, 3 নংটা অ্যাকচুয়ালি একটা ইন্টিগ্রাল ম্যাথ। এটা কেন হয় নাই, কারণ এখানে রকেটের ত্বরণটা 2 মিনিট পর নিতে বলছে, 2 মিনিট পর, 2 মিনিটের মধ্যে রকেট কি পরিমাণ ভর হারাবে, রকেটের নিজের ভরেরই চেঞ্জ হয়ে যাবে, এই জন্য দেখো এখানে একটা হিউজ ক্যালকুলেশন পাশে আছে, এই জন্য আমরা এই অঙ্কটাকে দাগাই নাই, এটা কিন্তু বাদ। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা ইন্টিগ্রাল ম্যাথ করব না, কারণ আমাদের একটু আগে কি ছিল 2 সেকেন্ড পর কত, তাই না বলো? মানে সাথে সাথে জানতে চাইছে, তো ওখানে কি অল্প পরিমাণ ভর কমবে, এখানে 2 মিনিট ধরে তো রকেটের বিশাল পরিমাণ ভর কমবে, তার মানে এটা তুমি খুব ইজিলি ধাম করে ক্যালকুলেশন করতে পারবা না। কেমন? আচ্ছা, তো আমরা এই জন্য এই অঙ্কটা কিন্তু দাগাই নেই, আমরা বাদ দিচ্ছি। এবার আমরা চলে যাব এইখানে, তোমার দেখো 252 নম্বর পেজ, মানে আমার পিডিএফ এর, তোমার নিজের বই খোঁজার দরকার নাই, এখানে কিছু বিজ্ঞানীদের হিস্ট্রি আছে, হিস্ট্রি গুলো হচ্ছে এফ স্টার দেয়া, আমার কাছে মনে হয়েছে যে এখানে মেইন কি লাইনগুলো দাগাই দিলে ভালো, আমি এই মেইন কি লাইনগুলো দাগাই দিছি, তুমি রিভিশনের সময় এই লাইনগুলো পড়বা। এখানে যে সালগুলো আছে, এখানে যে সালগুলো আছে যেগুলো আমি দাগাই নাই, সালগুলো পড়ার দরকার নাই, লাগবে না। মেডিকেলের সাল আসে আসে না যে তা না, বাট কম আসে, লাগবে যেগুলো সেগুলো আমি দাগাই দিব।
আপাতত এই পাতাতে যা আছে এগুলো দেখতে হবে, শুধু ইনফরমেশন গুলো কে কি আবিষ্কার করছে। জি, ভার্সিটির জন্য 3 নাম্বারটা লাগতে পারে, আমরা মেডিকেলের জন্য পড়তেছি এখন, ভার্সিটির জন্য লাগতে পারে। আর এবার নিউটনের গতিসূত্র সীমাবদ্ধতা। নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা মানে এমন সমস্ত জায়গা যেখানে নিউটনের সূত্র অ্যাপ্লাই করা যায় না। দুনিয়াতে এত বিজ্ঞানী আছে, নিউটনের সূত্র অ্যাপ্লাই করা যাবে না কোথায়, এটা আমরা জেনে কি লাভ? কারণ হচ্ছে নিউটন এমন একজন বিজ্ঞানী যিনি ফিজিক্স কেন মানে অন্যান্য সায়েন্সের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের কোনো জায়গা বাদ দেন নাই। কারণ উনি যখন জন্ম নিয়েছেন তখন সায়েন্স আসলে মাত্র ডেভেলপ করা শুরু করছে, ওনার হাত ধরে অনেক অনেক বিদ্যার জন্ম হয়েছে। এই জন্য নিউটনের সূত্র কোনো একটা জায়গায় খাটবে না এটা মানুষ চিন্তাই করতে পারতো না। মানে ওনার কথা ধর্মগ্রন্থের মতো পবিত্র ছিল বিজ্ঞানীদের কাছে, যে নিউটন সাহেব বলছে তো ঠিক আছে, ঠিকই বলছে। তো আইনস্টাইন যখন জন্ম নিলেন 19 শতকে এসে, তখন 19 শতক না কি বলে এটাকে, হ্যাঁ 19 শতক, 1800 থেকে 19 শতক, আইনস্টাইন যখন জন্ম নিলেন অ্যাকচুয়ালি উনি যখন অবদান রাখা শুরু করলেন তখন সায়েন্সের একটা নতুন পার্ট শুরু হলো, যে নিউটনের একজন কন্টেন্ডার আসছে। আইনস্টাইনের সূত্র যে সমস্ত জায়গায় খাটে, দেখা গেল কি ওই সমস্ত জায়গায় নিউটনের সূত্র অ্যাপ্লিকেবল হচ্ছে না। তখন আমরা নতুন একটা জিনিস পড়তে হবে যে নিউটনের সূত্র এই সমস্ত জায়গায় খাটে না। যেটা ইম্পর্টেন্ট টপিক হয়ে গেল ফিজিক্সের দুনিয়া, যে নিউটন সাহেবের সূত্র কোথায় কোথায় খাটতেছে না। মাথায় রাখবো আমরা যে সমস্ত জায়গায় আইনস্টাইনের সূত্র খাটে সেই সমস্ত জায়গায় নিউটনের সূত্র খাটে না। সোজা কথা, যে সমস্ত জায়গায় আইনস্টাইনের সূত্র খাটে সেই সমস্ত জায়গায় নিউটনের সূত্র খাটে না। যেমন নিউটন বলে গেছে ভর ফিক্সড, নিউটন বলে গেছে যে ভর ফিক্সড, এটা চেঞ্জ করা যাবে না। কিন্তু আইনস্টাইন বলছে ভর ফিক্সড না, ভরকে চেঞ্জ করা যায়, তাই না? তোমরা পড়ছো না আপেক্ষিকতা চ্যাপ্টারে, আধুনিক পদার্থবিজ্ঞান সূচনার মধ্যে কলেজে পড়ছো না, যে কোনো একটা বস্তু যদি আলোর বেগের কাছাকাছি বেগে দৌড়ায়, কোনো একটা বস্তু যদি আলোর বেগের কাছাকাছি বেগে দৌড়ায় তখন তার ভরের চেঞ্জ হয়। কোন একটা বস্তু যদি আলোর বেগের কাছাকাছি বেগে দৌড়ায় তখন তার সময়ের চেঞ্জ হয়, কাল দীর্ঘায়ন হয়। আমরা মহাকাশচারীর ম্যাথ করছি কলেজে, আমরা দেখছি যে একটা মানুষ মহাকাশ ঘুরে আসলে তার বয়স কম বেশি হয়। তারপরে আমরা দেখছি যে দৈর্ঘ্য সংকোচন হয়, যেগুলো নিউটনের সূত্রে স্বীকার করে যান নাই উনি। এখন কথা হচ্ছে এইগুলা কখন হয়? যখন একটা বস্তুর বেগ অনেক বেশি হয় তখন এটা হয়, তখন আইনস্টাইন অ্যাপ্লাই হয়, তখন নিউটন অ্যাপ্লাই হয় না, রাইট? আচ্ছা, তো একটা বস্তুর বেগ কখন অনেক বেশি হয়? যখন বস্তুটা অনেক হালকা হয়। কারণ সবচেয়ে হালকা বস্তুর বেগ সবচেয়ে বেশি, সবচেয়ে হালকা বস্তুকে আলো, ভরই কাউন্ট করা যায় না, সেই আলোর বেগ সবচেয়ে বেশি, তার চেয়ে বেশি সম্ভব না। তারপরে হালকাকে ইলেকট্রন, দুনিয়ার সবচেয়ে লাইট ওয়েট পার্টিকেল, এবং ইলেকট্রনের বেগ আলোর বেগের খুবই কাছাকাছি। তুমি যখন আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা পড়বা তুমি দেখবা তোমাকে টিচার পড়াচ্ছে যে বিটা কণার বেগ হচ্ছে 2.9 10 to the power 8, একটুর জন্য আলোর বেগকে টাচ করতে পারে না, মানে ইলেকট্রনের বেগ অনেক বেশি। তাহলে যেই কণা যত হালকা তার বেগ তত বেশি। তাহলে আমি বলতেই পারি যাদের বেগ অনেক বেশি তাদের জন্য আইনস্টাইন প্রযোজ্য, এবং যাদের ভর অনেক কম তাদের জন্য আইনস্টাইন প্রযোজ্য। এবং তুমি চিন্তা করো তো, যার বেগ অনেক বেশি, মনে করো কারো বেগ অনেক বেশি 2.9 10 to the power 8, এটার বেগ তো অনেক বেশি অলরেডি আছেই, এটার বেগ আর কতটুকু বাড়বে বলো তো? এটার বেগ আর কতটুকু বাড়বে? আর বেগ কি বাড়ার কোনো অবকাশ আছে? আর কি বেগ কি বাড়ার কোনো চান্স আছে? নাই তো। তার মানে যাদের বেগ অনেক বেশি, তাদের বেগ অলরেডি অনেক বেশি, এই বেগের ফ্ল্যাকচুয়েশন খুব বেশি হবে না, এই বেগের পরিবর্তন খুব বেশি হবে না। তার মানে হচ্ছে যাদের বেগ অনেক বেশি তাদের ত্বরণ অনেক কম। তাহলে আমি বলতে পারি যাদের বেগ অনেক বেশি, যেহেতু বেগ অলরেডি অনেক বেশি, বেগ আর খুব বেশি বাড়বে কমবে না, তাহলে তাদের ত্বরণ অনেক কম। তাহলে আমি বলতে পারি যাদের বেগ বেশি তাদের জন্য আইনস্টাইন খাটে, যাদের ভর কম তাদের জন্য আইনস্টাইন খাটে, যাদের ত্বরণ কম তাদের জন্য আইনস্টাইন খাটে। তার মানে এই তিনটা কেসের জন্য নিউটন খাটে না। তো এইটা আমরা এইখানে দেখো নিউটনের গতিসূত্র সীমাবদ্ধতা, এই যে তিনটা কেস, ত্বরণ কম, ভর কম, বেগ বেশি, আমরা তো বুঝলাম যে এখানে কেন নিউটনের সূত্র প্রযোজ্য না, আমরা বুঝলাম। মনে রাখবো কেন? ওই যে বলছি বেয়াদবটা দিয়ে মনে রাখবো, যেটা ব্যতিক্রম তাকে দিয়ে মুখস্থ করব। আমরা মনে রাখবো যে শুধুমাত্র বেগ বেশি হলে নিউটন প্রযোজ্য না, বাকি সব কম হলে প্রযোজ্য না। দেখো সহজে মনে থাকে, ঠিক কিনা? শুধুমাত্র বেগ বেশি হলে নিউটন প্রযোজ্য না, বাকি সব কম হলে প্রযোজ্য না। তাইলে আমরা এটা দিয়ে আমাদের সবগুলো লাইন মনে থাকতেছে। আরো একটা ব্যাপার হচ্ছে যে তোমার এইখানে দেখবা কিছু কথাবার্তা আছে, বলতেছি দাও। হ্যাঁ, কোন বস্তু স্থির কাঠামোতে বা সমবেগে চলমান কাঠামো হলে নিউটনের সূত্র প্রযোজ্য হয়, অন্যথায় প্রযোজ্য হয় না। এটা কেন বলছে? এটা বলার কারণটা আমি তোমাকে একটু ব্যাখ্যা করি। পৃথিবীতে যা কিছু স্বাভাবিক
পৃথিবীতে যা কিছু নর্মাল সেই সমস্ত জিনিসের জন্য নিউটন প্রযোজ্য। পৃথিবীতে যা কিছু স্বাভাবিক, যা কিছু নর্মাল, সেই সমস্ত জিনিসের জন্য নিউটন প্রযোজ্য। পৃথিবীতে যেগুলো স্বাভাবিক না সেগুলোর জন্য নিউটন প্রযোজ্য না। এখন পৃথিবীতে কোনটা স্বাভাবিক? কাঠামো বলতে কি বোঝায়? এই যে আমরা দুনিয়াতে বসে আছি, আমরা যে পৃথিবীতে বসে আছি, পৃথিবী হচ্ছে আমাদের জন্য কাঠামো। যে সমস্ত জায়গাতে ফিজিক্সের সূত্র অ্যাপ্লাই হয় সেই সমস্ত জায়গাকে আমরা বলি কাঠামো। মনে করো এই যে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। তো পৃথিবী যে তোমার হচ্ছে পশ্চিম থেকে পূর্বে যে ঘুরতেছে, পশ্চিম থেকে পূর্বে, এই ঘোড়ার বেগটা হচ্ছে 30 কিলোমিটার পার মিনিট। পৃথিবী প্রতি মিনিটে 30 কিলোমিটার করে টার্ন খাচ্ছে, ঘুরতেছে নিজ অক্ষের চারপাশে। পৃথিবী যে প্রতি মিনিটে 30 কিলোমিটার করে ঘুরতেছে, এটা আসলে কি পরিমাণ বেগ আমি তোমাকে বলি। এটা হচ্ছে প্রায় 1800 কিলোমিটার পার আওয়ার বেগ, যেটা একটা দুনিয়ার সবচেয়ে ফাস্টেস্ট যে বোয়িং প্লেন, যাত্রীবাহী প্লেন, ফাস্টেস্ট যাত্রীবাহী প্লেন, তার হাইয়েস্ট স্পিডের ডাবল। তার মানে তুমি যখন একটা প্লেনে উঠবা, সেই প্লেন যদি সবচেয়ে বেশি স্পিডে যায়, সেই স্পিডেরও যদি ডাবল স্পিড করো, তাহলে তুমি পৃথিবীর স্পিড পাবা। পৃথিবী এত বেগে ঘুরতেছে, বাট আমরা টের পাই না। কারণ কি? কারণ পৃথিবী সমবেগে ঘুরতেছে। যখন কোনো একটা কিছু কনস্ট্যান্ট ভেলোসিটিতে ঘোরে, সমবেগে ঘোরে, কোনো ত্বরণও দেয় না, কোনো মন্দনও দেয় না, তখন আমাদের গায়ে ঝাঁকি লাগে না। যেমনটা আমরা ফিল করি যখন আমরা লঞ্চে উঠি। তোমরা যারা লঞ্চে ওঠার সৌভাগ্য যাদের হয়েছে, বা যারা প্লেনে ওঠার সৌভাগ্য হয়েছে, যখন লঞ্চ মাঝ নদীতে থাকে বা প্লেন যখন আকাশে একটা স্টেবল অবস্থায় থাকে, তখন তুমি দেখবা তোমার গায়ে কিন্তু ঝাঁকি লাগে না। ইনফ্যাক্ট রাত্রেবেলা তুমি যখন লঞ্চে ডেকে যাবা, লঞ্চের ওপেন প্লেসে যাবা, তুমি যখন আশপাশ দেখবা, লঞ্চ নদীর মাঝখানে আশেপাশে কোনো গাছপালা কিছু দেখা যাচ্ছে না, কোনো রেফারেন্স পয়েন্ট নাই যেটা দেখে তুমি বুঝবা তোমার লঞ্চ সামনের দিকে আগাচ্ছে। লঞ্চটা এত সুন্দর কনস্ট্যান্ট স্পিডে যায় যে তোমার গায়ে কোনো ঝাঁকিই লাগবে না। তোমার কিছু সময়ের জন্য মনে হবে যে লঞ্চ মনে হয় চলতেছেই না, কারণ লঞ্চটা সমবেগে যাচ্ছে। প্লেনও কিন্তু উপরে ওঠে, যখন একটা এলিভেশন পায়, একটা উচ্চতা যখন পায়, তখন প্লেনটা একটা কনস্ট্যান্ট স্পিডে যায়। তো মেঘের তোমার ধাক্কা যখন না থাকে, তখন তুমি গায়ে কোনো ঝাঁকি ফিল করবে না, কারণ সমবেগে অনেক স্পিডে চললে আমাদের গায়ে ঝাঁকি লাগে না। পৃথিবী যদি চলতে ফিরতে যদি ভাবতো যে ওস্তাদ বায় প্লাস্টিক আছে, একটু ব্রেক করি, পৃথিবী যদি মনে হতো যে একটু ব্রেক করি বা একটু স্পিড বাড়াই, তখন আমরা টের পাইতাম যে কত ধানে কত চাল। হাইওয়েতে যখন বাস চলে, জার্নি গায়ে লাগে না, কারণ হাইওয়েতে বাস স্পিড খুব বেশি বাড়ায় কমায় না। বাট এই বাস যখন মফস্বল শহরে চলে, বা যখন ঢাকা সিটির মধ্যে চলে, বা চিটাং সিটির মধ্যে চলে, তখন বারবার ব্রেক করে, বারবার ব্রেক করে, তখন আমাদের গায়ে ওই জার্নির ঝাঁকুনিটা লাগে। তার মানে এটা একদম প্রমাণিত হয়ে গেল যে পৃথিবী কিভাবে ঘোরে, সমবেগে ঘোরে। পৃথিবী কখনোই কন্টিনিউয়াস ত্বরণে ঘুরতে পারবে না। একদম সত্য কথা, পৃথিবী কখনোই কন্টিনিউয়াস ত্বরণে ঘুরতে পারবে না। কারণ কি? ত্বরণে ঘুরলে কি হবে? প্রথমে বেগ থাকবে কম, স্লো স্লো ঘুরবে, তারপরে বেগ বাড়বে, তারপরে বেগ বাড়বে, তারপর সবাই পাগল হয়ে যাবে, তারপর একসময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ অনেক বেশি বেগ হলে একসময় কি হবে? পৃথিবীর স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে, আমরা সবাই শেষ, দুনিয়া ধ্বংস, কিয়ামত, তাই না? তার মানে আজীবন সমতরণে চলা ইম্পসিবল। তাহলে সমতরণে চলবে কোনো কিছু আজীবন, এটা স্বাভাবিক কেস না। সমবেগে চলবে কোনো কিছু আজীবন, এটা স্বাভাবিক কেস। তাহলে সমবেগে চলমান কাঠামোতে নিউটনের সূত্র প্রযোজ্য, কারণ নিউটনের সূত্র স্বাভাবিক কেসে প্রযোজ্য হয়। এখন কথা হচ্ছে স্থির কাঠামো কেন বলছি? পৃথিবী তো স্থির না, সমবেগে বুঝছি, স্থির কেমনে হইলো? স্থির হইলো এইভাবে, মনে করো তুমি একটা ট্রেনে উঠছো, ট্রেনে, এটা হচ্ছে ট্রেনের জানালা, এই যে তোমাকে দেখা যায়, এই যে তোমার একটা ফ্রেন্ড তোমার সাথে উঠছে, তোমার নাম আবুল, তোমার ফ্রেন্ডের নাম বাবুল, দুইজন তোমরা ট্রেনে উঠে বসছো। এখন পাশেই হচ্ছে ট্রেনের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে তোমাদের আরেকজন ফ্রেন্ড যার নাম হচ্ছে কাবুল। কেমন? একটু পরে ট্রেন চলা শুরু হয়েছে, এদিকে এদিকে যাচ্ছে ট্রেন। তোমরা জানলা দিয়ে তোমাদের বন্ধুকে হাই দিচ্ছ, মানে বাই দিচ্ছ আর কি। তুমি আবুল আর তোমার বন্ধু হচ্ছে বাবুল, তোমরা কাবুলকে কি দিচ্ছ? বাই দিচ্ছ। কাবুলের সাপেক্ষে তোমরা দুজন কিন্তু গতিশীল, কাবুলের সাপেক্ষে তোমরা দুইজন কিন্তু গতিশীল, বাট তোমাদের দুইজনের সাপেক্ষে তোমরা কিন্তু স্থির, কারণ তোমরা দুইজন একই ট্রেনে বসে আছো। তার মানে একটা ট্রেন যখন চলতেছে, ট্রেনের সাপেক্ষে যারা মাটিতে দাঁড়ায় আছে তারা গতিশীল, বা তাদের সাপেক্ষে ট্রেন গতিশীল, বা ট্রেনে বসে থাকা মানুষ গতিশীল। কিন্তু ট্রেনে যে মানুষগুলো বসে আছে তারা নিজেরা নিজেদের সাপেক্ষে কিন্তু স্থির। তার মানে একটা গতিশীল কাঠামোর মধ্যেও লোকালি, স্থানীয়ভাবে কেউ কেউ স্থির কাঠামোতে থাকতে পারে। যেমন এই ট্রেনের মধ্যে যারা বসে আছে তারা কিন্তু স্থির। তাহলে আমরা বলতে পারি স্থির কাঠামো এবং গতিশীল, মানে সমবেগে গতিশীল কাঠামোতে স্বাভাবিক কাঠামো এগুলা, তাহলে এগুলোর জন্য নিউটনের সূত্র প্রযোজ্য। এগুলো আমি তুলে দিচ্ছি এখানে। এছাড়া যেটা লাগবে এক্সট্রা, সেটা হচ্ছে এর বাইরে আরো 4টা কেস আছে, যেই 4টা কেসের জন্য নিউটনের সূত্র প্রযোজ্য না। 4টা কেস কি কি? 4টা কেস হচ্ছে,
আমি একটু এখানে অ্যানোট করে বলি। কুলম্বের সূত্র যারা মানে, আগে বলে নিচ্ছি, হ্যাঁ, কুলম্বের সূত্র যারা মানে তারা নিউটনের সূত্র মানে না, লরেঞ্জের সূত্র যারা মানে তারা নিউটনের সূত্র মানে না, যারা প্রবাহী পদার্থ তারা নিউটনের সূত্র মানে না, যারা তাপগতিবিদ্যা মানে তারা নিউটনের সূত্র মানে না। তো কথা হচ্ছে কেন মানে না, একটু ব্যাখ্যা করে করে বোঝাই। কুলম্বের সূত্র আসলে কারা মানে? যারা চার্জ তারা কুলম্বের সূত্র মানে। তারা নিউটনের কোন লকে ব্রেক করতেছে? নিউটন মহাকর্ষ সূত্রে বলে গেছে কোনো কথা নাই, কোনো দাবি দেওয়া নাই, দুনিয়ার সবাই সবাইকে আকর্ষণ করবে। কারণ তুমি জানো মহাকর্ষ বলে আকর্ষণ ধর্মী, তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করবে, এটা নিউটন বলে গেছে। বাট যারা চার্জ তারা এই কথা মানতে চায় না, তারা বলে যে আমরা আপনার কথা মানি না, আমাদের মধ্যে যদি পজিটিভ নেগেটিভ চার্জ হয় তাইলে আমরা আকর্ষণ করি, আর আমাদের মধ্যে যদি পজিটিভ চার্জ হয় তাহলে আমরা বিকর্ষণ করি, আমাদের মধ্যে যদি নেগেটিভ চার্জ হয় তাহলে আমরা বিকর্ষণ করি। তার মানে আমরা আপনার সূত্র মানতেছি না, তাদের জন্য নতুন সূত্র আসলে কুলম্বের সূত্র। আমি বলতে পারি যারা চার্জ তারা কুলম্বের সূত্র মানে, তারা নিউটনের সূত্র মানতেছে না। নাম্বার 1 সীমাবদ্ধতা। একইভাবে তুমি জানো চুম্বক গুলা কিন্তু সেম কাজ করে। চুম্বকের যদি সমমেরু হয়, মনে করো নর্থ পোল সাউথ পোল, এদিকে যদি তোমার হচ্ছে সাউথ পোল নর্থ পোল হয়, তাহলে এরা কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে। হ্যাঁ, আবার যদি এদিকে সাউথ এদিকে যদি নর্থ হয় তাহলে আবার এর আকর্ষণ করবে। তার মানে চুম্বক গুলা যারা, তারাও কিন্তু নিউটনের সূত্র কিছু জায়গাতে ব্রেক করতেছে। তাহলে চুম্বকের জন্য একটা সূত্র আছে লরেঞ্জের সূত্র। তোমরা যখন চুম্বকের চ্যাপ্টার পড়বা বা পড়ছো তখন তোমরা এই সূত্রটা দেখছো না, F = QVB sin θ, লরেঞ্জের, বা F = ILB sin θ, যে সূত্র যেটা পড়ছো তোমরা, ওটা হচ্ছে চুম্বকের জন্য সূত্র। তাহলে আমি বলতে পারি যারা যারা কুলম্ব মানে, যারা যারা লরেঞ্জ মানে, তারা তারা নিউটনের সূত্র মানে না। আরেকটা ব্যাপার, যারা যারা প্রবাহী পদার্থ তারাও কিন্তু নিউটনের ল মানতেছে না। কিভাবে মানতেছে না? প্রবাহী কারা? প্রবাহী হচ্ছে গ্যাস এবং তরল, এগুলোকে আমরা বলি ফ্লুইড, কারণ এরা ফ্লো করতে পারে, এরা প্রবাহিত হইতে পারে। তো এই যারা প্রবাহী পদার্থ তারা কিন্তু নিউটনের থার্ড ল ব্রেক করে। কিভাবে? নিউটনের থার্ড লতে কি বলছে? প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যদি তোমার হাতটা নিয়ে তোমার সামনে কোনো দেয়াল বা কোনো টেবিলের মধ্যে তুমি যদি এটা জোরে ঘুষি দাও, তুমি তোমার হাতে ব্যথা পাবা, কারণ তোমার টেবিল বা তোমার দেয়াল কঠিন পদার্থ দিয়ে তৈরি, তারা সলিড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। সলিড ম্যাটেরিয়াল নিউটনের থার্ড ল মানে, যতটুকু ক্রিয়া দিবা অতটুকু প্রতিক্রিয়া পাবা, সিম্পল অ্যাজ দ্যাট। কেমন? এখন তুমি যদি এই সমপরিমাণ ঘুষি একটা বালতির মধ্যে যদি পানি নাও, পানির মধ্যে দিয়ে যদি তুমি সমানে ঘুষাইতে থাকো, তুমি ওই পানি তোমাকে কিন্তু পাল্টা প্রতিক্রিয়া দিতে পারবে না, কারণ পানির পাল্টা বাধা দেওয়ার ক্ষমতা কঠিন পদার্থের মতো নাই। তার মানে তরল পদার্থ নিউটনের থার্ড ল ব্রেক করতেছে। ধরো আমি এমন করতেছি, তুমি বললা ভাই কি করে? আমি বললাম বাতাসের মধ্যে ঘুষাই, আছে না বাতাস, এখানে আমার সামনে বাতাস আছে না, বলো, বাতাসের মধ্যে ঘুষাচ্ছি আমি, হ্যাঁ, আমি কি ব্যথা পাচ্ছি? পাচ্ছি না তো। তার মানে যারা গ্যাসীয় পদার্থ তারাও কিন্তু নিউটনের থার্ড ল ব্রেক করতেছে, তারা নিউটনের থার্ড ল মানতেছে না। তো নিউটন খেপে গেলেন, নিউটন বললেন তোরা দুটো বেয়াদব, আমার চ্যাপ্টার থেকে বের হয়ে যা, আমার কথা মানতেছিস না, তোরা আমার চ্যাপ্টারে থাকবি না। তো নিউটন তাদেরকে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টার থেকে বের করে দিলেন। এই দুইটা এতিমের মতো নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টার থেকে লাফতে খেয়ে বের হয়ে ফিজিক্সের অন্য কোনো চ্যাপ্টারে ঢোকার জন্য ঘোরা শুরু করলো, এতিমের মতো। তখন তারা দুইজন গিয়ে খুঁজে পাইলো সপ্তম অধ্যায়কে, পদার্থের গাঠনিক ধর্ম। সেখানে গিয়ে তারা নতুন ভং ধরলো যে আমরা আসছি গ্যাস এবং তরল, আমরা নতুন জাতি, আমরা নিউটনের সূত্র মানি না, আমরা আমাদের নাম দিলাম আমরা প্রবাহী পদার্থ, আমরা নতুন বলবিদ্যা মানবো। সেখানে তারা ঢুকলো গিয়ে প্রবাহী বলবিদ্যার মধ্যে, যে আমরা প্রবাহী বলবিদ্যা মানি, আমরা নিউটনিয়ান বলবিদ্যা মানি না। দুঃখজনক হইলেও সত্য, প্রবাহী বলবিদ্যার জনকও নিউটন নিজেই। তার মানে ওনার বলবিদ্যা থেকে বের হয়ে ওনার বলবিদ্যা দেখিয়ে ঢুকছে, বাট নামটা আর কি নিউটনিয়ান বলবিদ্যার না, নাম হচ্ছে প্রবাহী বলবিদ্যা। বুঝা যাচ্ছে? তার মানে আমি বলতে পারি যারা যারা প্রবাহী পদার্থ তারা তারা প্রবাহী বলবিদ্যা মানে, তারা তারা নিউটনিয়ান বলবিদ্যা মানে না। যারা যারা তাপীয় বস্তু তারা উত্তপ্ত এবং শীতল হয় তাপগতিবিদ্যার সূত্র মেনটেন করে, কিউ ইকুয়াল টু এমএস ডেল থিটা সূত্র মেনটেন করে, তারা নিউটনের ল মেনটেন করে উত্তপ্ত হয় না বা তাপ হারায় না। তো আমরা চারটা জিনিস পাইছি, এই চারটা জিনিসকে আমরা মনে রাখার জন্য শর্টকাট দিছিলাম ক্লাসে, কুল এবং তাপের জন্য নিউটনের সূত্র প্রযোজ্য। আমি একটু ক্লিয়ার করে দিই জায়গাটা, একটু জুম করি। কুল এবং তাপের জন্য নিউটনের সূত্র প্রযোজ্য না। কুলের কুতে কুলম্ব আর লতে লরেঞ্জ, কেমন? আর তাপের তাতে তাপগতিবিদ্যা, পথে প্রবাহী। তাহলে আমরা এই লাইনটা যদি মুখস্থ করে ফেলি, আমাদের এই চারটা বিদ্যা মুখস্থ হয়ে যাবে, যে নিউটনের সূত্র কুল এবং তাপ এর জন্য নিউটনের সূত্র প্রযোজ্য না। তাহলে কুলের কুতে কুলম্ব, লতে লরেঞ্জ, তাতে তাপগতিবিদ্যা, পথে প্রবাহী। তাহলে আমাদের সবগুলা জিনিস একবারে মুখস্থ হয়ে গেল। আমরা এবার বইতে ফেরত একটু জুম আউট করি, একটু স্ক্রল করব।
এইখানে তোমার হচ্ছে যে ক্ষেত্র প্রাবল্য, তারপরে তোমার হচ্ছে বিভবের সংজ্ঞা দেয়া। আমি তোমাদের এগুলা মহাকর্ষ চ্যাপ্টারে পড়াইছিলাম, ওই যে মহাকর্ষ বিভব, কাজ থাকলে বিভব হবে, তারপরে তোমার হচ্ছে বল থাকলে হচ্ছে তোমার হচ্ছে প্রাবল্য হবে, ওই জিনিসগুলো এখানে আবার আছে, কেমন সেম জিনিস। তারপরে হচ্ছে এই যে ভরবেগের সংরক্ষণ নীতি বা ভরবেগের না প্রযোজ্য না, প্রযোজ্য হবে না কিন্তু, কুল এবং তাপের জন্য নিউটনের সূত্র প্রযোজ্য না। রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি বা ভরবেগের নিত্যতা সূত্রের উদাহরণ। আমি এখানে যে হেডলাইন গুলা এখানে নাই, তো আমি এমন এমন লাইন গুলাকে দাগাইছি যেগুলা কিওয়ার্ড, ওগুলা মনে রাখলেই তোমার পুরো এক্সাম্পল গুলা মনে থাকবে। যে নৌকা থেকে লাফিয়ে পড়া, কামান থেকে গোলা ছুড়লে, এই লাইনগুলো মনে রাখতে হবে। এরপর এখানে বেশ কিছু প্রমাণ আছে, প্রমাণ আমাদের লাগবে না। 4 নাম্বার একটা ম্যাথ আছে, এই ম্যাথ নিয়ে আমি ক্লাসে কথা বলছিলাম, এই ম্যাথ নিয়ে আবার প্যারালাল ক্লাসে অবশ্যই কথা বলা দরকার যদি কেউ ক্লাসটা না করে থাকে। হ্যাঁ দেখো 4 নাম্বার, 6 কেজি ভরের একটি বন্দুক হতে একটা বন্দুকের পশ্চাৎবেগের ম্যাথ আছে, কেমন বন্দুকের পশ্চাৎবেগের ম্যাথ। এই ম্যাথটা কেন দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখো ইকুয়েশনটা সলভ করতে গিয়ে এক জায়গাতে ইকুয়েশনের মধ্যে একটা মাইনাস আছে, দেখছো ক্যালকুলেশনের মধ্যে মাইনাস আছে, কিন্তু কেন যেন উত্তরের মধ্যে কোথাও কোনো মাইনাস রাখে নাই, দাম করে প্লাস বানাই দিছে। উত্তর দিতে হবে কেন ইকুয়েশনে মাইনাস থাকার পরেও উত্তরের মধ্যে প্লাস দিল, এটার আমাকে অ্যান্সারটা কমেন্টে লিখতে হবে। কেন ইকুয়েশনে মাইনাস থাকার পরেও উত্তরে মাইনাসটা রাখলো না, কে পারে কমেন্টে লিখো, কমেন্টে আমাকে লিখে জানাবা। হ্যাঁ লরেঞ্জের রূপান্তর হতে পারে, কিন্তু আমরা লরেঞ্জের রূপান্তর তো অলরেডি শিখে ফেলছি, আইনস্টাইনের ব্যাপারটা ওইটা তো পড়ে ফেলছি অলরেডি না, ওটা আবার এখানে দরকার নেই, আমরা এই জন্য লরেঞ্জ কথাটা বলিনি। রাইট, পশ্চাৎ বেগ মানেই মাইনাস, এই জন্য যেমন ধরো আমরা বলি না কোনো জায়গায়, মনে করো আমরা বলি যে একটা ইকুয়েশন থেকে মনে করো এ এর মান বেরোছে, মনে করো -2, মনে করো বেরোছে, তখন আমরা কি বলি, ও আচ্ছা এ এর মান -2, তাহলে মন্দন তাহলে 2, এটা তো আমরা বলি নাকি, এ -2 মানে মন্দন 2, মানে মন্দন শব্দটা নিজেই নেগেটিভ বোঝায়, এটা দিলে আর এক্সট্রা করে মাইনাস দেওয়ার দরকার নেই। তেমনি ভাবে এখানে বলছে পশ্চাৎ বেগ নির্ণয় করো, পশ্চাৎ শব্দটা নিজেই নেগেটিভ বোঝায়, এক্সট্রা কোনো মাইনাস দেওয়ার দরকার নেই। কিন্তু যদি অ্যাডমিশন টেস্টে পশ্চাৎ কথাটা কেটে দেয়, যদি পশ্চাৎ কথাটা কেটে দেয়, তখন আমরা এখানে মাইনাস দিব। যে বন্দুকের বেগ নির্ণয় করো, মাইনাস আসবে, বন্দুকের পশ্চাৎ বেগ, তাইলে তোমার প্লাস আসবে। আচ্ছা এইবার এটার পর আবার একটু জুম আউট করি, কিছু অসভ্য ম্যাথ আছে, এগুলো লাগবে না। হ্যাঁ এইখানে দেখো লেখা আছে নিউটনের গতির তৃতীয় সূত্র ও ভরবেগের নিত্যতা সূত্র, এবং এগুলোর কিছু এক্সাম্পল আছে হেডলাইন সহ। আমাদের এখানেও কি করতে হবে, আমাদের হেডলাইন করতে হবে। দেখো হেডলাইন গুলো আমি দেখাই দিচ্ছি, টেবিলের উপর বই রাখা, বন্দুক থেকে গুলি ছোড়া, নৌকা থেকে লাফ দেয়া, পায়ে হাঁটা, এগুলা হেডলাইন গুলো পড়তে হবে। এখানে যে এক্সট্রা হেডলাইনটা লাগবে সেটা হচ্ছে লিফটের প্রতিক্রিয়া। লিফটের প্রতিক্রিয়া এইখান থেকে শুরু, পরের পাতার পুরোটা আছে, এবং পরের পাতাতে যেই লাইনগুলো লাগবে ওগুলো আমি হলুদ কালার করে দিছি। এইখান থেকে 5টা লাইন লাগবে, 3টা লাইন লাগবে ম্যাথের জন্য, 2টা লাইন লাগবে থিওরির জন্য। আবার বলি এখান থেকে 5টা লাইন লাগবে, 3 লাইন লাগবে ম্যাথের জন্য, 2 লাইন লাগবে থিওরির জন্য। এই লাইনগুলো আমরা বুঝতে চাই। লিফটের প্রতিক্রিয়া বল, এটা তোমার কলেজে তোমাকে যদি শিখাইতো, কলেজে যদি পড়াইতো, এটা একটা পিরিয়ডের একটা টপিক, মানে পুরো 1 ঘন্টা ধরে এটা বোঝাইতে হয়। তো আমি চেষ্টা করবো এটা 10 মিনিটের মধ্যে বোঝানোর জন্য, সবাই মনোযোগ দিবা। আশা করি 10 মিনিটের মধ্যে বুঝে যাবে। কেমন, আসো আমরা হোয়াইট বোর্ডে যাই। মনে করো এটা হচ্ছে মাটি, আমি এটাকে রেখ দিয়ে মাটির মানে মাটির দাগটা বুঝাইলাম। মনে করো এটা হচ্ছে তুমি, এটা তোমার হাত, এটা তোমার ঠ্যাং, দাঁড়ায় তোমার ওজন মনে করো ডাব্লিউ, তোমার ওজন ডাব্লিউ, তোমার ওজন তুমি কোন দিকে দিচ্ছ, নিচের দিকে। ওজন সবসময় নিচের দিকে কাজ করে, তাই না? তোমার তো মাটি দিয়ে ডেবে যাওয়ার কথা, মাটি দিয়ে ঢুকে যাওয়ার কথা একদম নিচের দিকে, তুমি ডেবে যাচ্ছ না, নিচের দিকে ঢুকে যাচ্ছ না কেন? কারণ হচ্ছে মাটি তোমাকে পাল্টা প্রতিক্রিয়া বল দেয়। আর
তাই না বলো? তো মাটি তোমাকে পাল্টা প্রতিক্রিয়া বল দেয়, আর তোমার তো উড়ে যাওয়ার কথা, উড়ে যাচ্ছ না কেন? কারণ এই যে আমাদের ডাব্লিউ সমান সমান যে এমজি, মাটি আমাদের যে পাল্টা প্রতিক্রিয়া বল দেয় এটা হচ্ছে আমাদের ওজনের সমান। এই জন্য আমরা নিচেও যাই না, উপরেও যাই না, এমন আমরা এক জায়গায় স্থির থাকি। এইবার মনে করো এটা হচ্ছে চোরাবালি, চোরাবালি আমরা ঢেউ 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 দিয়ে দিয়ে প্রকাশ করলাম চোরাবালি, এটাও ঢেউ ঢেউ দিয়ে দেখালাম। এই চোরাবালি কোথায় তৈরি হয় জানো? কক্সবাজারে বা কোনো সি বিচে, সেন্ট মার্টিনে বা কুয়াকাটাতে তোমার যখন কোনো জায়গায় জোয়ার হয়, জোয়ার হওয়ার পর যখন ভাটা হয়, ভাটাতে কিন্তু প্রচুর পরিমাণ বালি সরে যায়। তোমার যদি কখনো সমুদ্র সৈকতে যাওয়ার তোমাদের যদি সৌভাগ্য হয়ে থাকে, বা দোয়া করি যাদের হয় নাই, মেডিকেলে চান্স যখন হবে তখন সপরিবারের ফ্যামিলি সহ কক্সবাজার যেতে পারবা, বাবা মা সহ। হ্যাঁ, তখন তুমি যখন যাবা তখন দেখবা ভাটার সময় তুমি যদি দাঁড়াও সি বিচে, মনে করো হাঁটু পানির মধ্যে দাঁড়াইছো বা তুমি গোড়ালি পানির মধ্যে দাঁড়াইছো, তুমি দেখবা যখন পানিগুলা চলে যাচ্ছে, ঢেউটা যখন চলে যাচ্ছে, তুমি দেখবা পায়ের তলা থেকে না বালি সরে যাচ্ছে, খোঁজ হয়ে যায়, যেখানে তুমি দাঁড়ায় থাকো না ওজনের কারণে খোঁজ হয়ে যায়। এরকম হয় কি অনেক জায়গাতে বালি নিচ থেকে বেশি সরে যায়, তখন ওগুলোকে আমরা বলি চোরাবালি। অনেকে কিন্তু ওখানে ডুবে মরে যায়, এরকম আছে কিন্তু, যে একজন গায়ক ছিলেন আবিদ, উনি কিন্তু এই চোরাবালিতে ডুবে মরে গেছে, খুবই অল্প পানিতে ডুবে মরে গেছে। খুবই দুঃখজনক ব্যাপার। চোরাবালি খুব ডেঞ্জারাস জিনিস। চোরাবালি দাঁড়ালে যেটা হয়, আমরা যখন দাঁড়াই তখন আমাদের যেটা হয়, আমরা আস্তে আস্তে নিচের দিকে ডাবা শুরু করি। ডাবা শুরু করি কেন? কারণ ওইখানে আমাদের ওজনটা বেশি পাওয়ারফুল থাকে। এই যে আর, যেটা আর, এটা চোরাবালির বেশি দেওয়ার ক্ষমতা থাকে না, কেমন? তার মানে আমাদের ওজনটা বেশি পাওয়ারফুল হয়, আমাদের ওজন এখানে বেশি পাওয়ারফুল হয় আর এর চাইতে। কারণ চোরাবালি আমাদেরকে পাল্টা ওই পরিমাণ স্ট্রং ফোর্স ফেরত দিতে পারে না, তো আমরা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকি। মনে রাখবা কিভাবে, ওজন সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে। তো ওজন যদি বেশি পাওয়ারফুল হয় নিচের দিকে তুমি নামবাই, তাইলে তুমি কখন নিচের দিকে ডেবে যাবা? যখন তোমার ওজন বেশি পাওয়ারফুল হবে, যে তলে তুমি দাঁড়ায় আছো সেই তলের চাইতে। কেমন? আরেকটা জিনিস মনে করো, একটু জুম আউট করি, মনে করো এটা হচ্ছে তোমার বাসার বিছানা, হচ্ছে না বিছানা না, এই যে বিছানা, এই বিছানার উপর মনে করো স্প্রিং দেয়া, স্প্রিং, ঠিক আছে? এই স্প্রিং এর উপর জাজিম বসানো, জাজিম, বলে না যে ফোমের বিছানা বলে না, নতুন নতুন যখন বাংলাদেশে ফোমের বিছানা আসা শুরু করলো তখন টিভিতে অ্যাড দেখাইতো, সোয়ান ফোমের অ্যাড, কেমন? তো ওইখানে দেখাইতো যে একটা বাপ 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 হচ্ছে বাসায় বিছানা নিয়ে আসছে, বাচ্চা একটা সমান লাফালাফি করতেছে। মনে করো তোমার সামনে এরকম একটা সোয়ান ফোমের বিছানা চলে আসছে, এখন তুমি এটা সমানে দাপাবাগি, লাফাবাগি, চাপাচাপি করবে। এখন যেটা হবে, তুমি যতটুক জোরে ঝাঁকে দিবা বিছানাতে, এই বিছানা তোমাকে তার চেয়ে বেশি জোরে উপরের দিকে উড়ে চড়ে মারবে, তুমি উড়ে চলে যাবে একটু উপরের দিকে, একটু স্প্রিংটা তোমাকে একটু বেশি বলে রিপালস করবে। কেন? কারণ এইখানে এই যে তুমি যে দাঁড়ায়ছো, তোমার যে ওজন সেটার তুলনায় এই আর এর মানটা বেশি, মানে সে তোমাকে বেশি আর দিচ্ছে, মানে তোমার ওজন এখানে আর এর তুলনায় কম পাওয়ারফুল, আর এখানে বেশি পাওয়ারফুল, এই জন্য তুমি উপর দিকে উড়ে যাচ্ছ। কেমন? তাহলে দেখো আমরা মোট তিনটা কেস পাই। আমাদের ওজন যখন আর এর সমান পাওয়ারফুল তখন আমরা এক জায়গায় স্থির থাকি, যখন আমাদের ওজন বেশি পাওয়ারফুল, যেহেতু ওজন সবসময় নিচের দিকে কাজ করে, ওজন বেশি পাওয়ারফুল মানে আমরা নিচের দিকে যাব। আর যদি ওজন কম পাওয়ারফুল হয় তাহলে অবশ্যই আমরা নিচের দিকে যাব না, তখন আমরা উপরের দিকে যাব। কোন ক্ষেত্রে? লিফটের ক্ষেত্রে অথবা স্প্রিং এর ক্ষেত্রে। এখন আমরা লিফটের ব্যাপারটা আসবো। লিফটের ব্যাপারটা যাওয়ার আগে লাস্ট একটা কথা বলে নিই, তোমার ওজন তুমি কতটুকু ফিল করো, কতটুকু তোমার ওজন তুমি ফিল করো, এটা তোমার কখনোই অ্যাকচুয়াল ওজন হয় না। তুমি যতটুকু ফেরত পাও প্রতিক্রিয়া বল, সেখান থেকে তুমি ফিল করো যে তোমার ওজন বেশি না কম। ভাষাটা আরেকবার বলি, তোমার ওজন তুমি কতটুকু ফিল করো এটা তোমার অ্যাকচুয়াল ওজনের সমান না। তোমার ওজন তুমি ততটুকুই ফিল করবা যতটুকু তুমি আর ফেরত পাবা, মানে প্রতিক্রিয়া বল যতটুকু ফেরত পাবা। কিরকম? একটা ছোট এক্সাম্পল দিই, তুমি যদি কখনো পুকুরে গোসল করতে নামো বা যদি কখনো সুইমিং পুলে গোসল করতে নামো, তখন তুমি দেখবা তোমার নিজেকে অনেক হালকা ফিল হয়। পুকুরে বা সুইমিং পুলে তুমি গলা পানিতে দাঁড়ায় দেখবা তোমার নিজেকে কিছুক্ষণের জন্য হালকা ফিল হবে, কারণ পুকুরের পানি তোমাকে পাল্টা প্রতিক্রিয়া বল সমানভাবে দিতে পারতেছে না। তার মানে তোমার মনে হবে যে আমার ওজনটা কমে গেছে, আসলে তুমি কিন্তু সেই মোটকাই রয়েছো, আসলে তুমি সেই ভারীর ভারী রয়েছো। তোমার মনে মনে একটা খুশি ফিল হবে যে আমার ওজন মনে একটু কমে গেছে। কিছুক্ষণ পর তুমি এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, 2-3 মিনিট থাকার পর তোমার এটা কি নর্মাল বলে মনে হইতে থাকবে। এরপরে যখন তুমি পুকুর থেকে উঠে আসতে নিবা বা তুমি যখন সুইমিং পুল থেকে যখন উঠতে নিবা, তখন তুমি ফিল করবা যে তোমার ওজন
হঠাৎ করে বেশি ফিল হচ্ছে। কারণ যখন তুমি আবার মাটিতে ফেরত আসবা তখন তুমি তোমার নর্মাল আপাত ওজনে ফেরত আসবা, নর্মাল মনে হওয়া ওজনে ফেরত আসবা। এতক্ষণ ধরে তুমি তো কম কম ওজন ফিল করে তোমার বডি তো অভ্যস্ত হয়ে গেছে, হঠাৎ করে বডি আর বেশি ওজন নিতে পারবে না। তখন তোমার মনে হবে যে হ্যাঁ, যে জামা কাপড় পরে নামছি আমার জামা মনে পানি খেয়ে ফেলছে, এটা আমি ভাবতাম। বাট কোনো বাচ্চা যদি জামা কাপড় ছাড়াও নেমে যায়, সে উঠতে গেলে তারও কিন্তু ওই সেম পরিমাণ বেশি ওজন ফিল হবে। তার মানে আমরা ওজন ততটুকুই ফিল করি যতটুকু আমরা ফেরত পাই, ততটুকু না যতটুকু আমাদের আসল ওজন। এইটাকে আমরা বলি আপাত ওজন, আমরা কতটুকু ফিল করি।